Bismillah. So, good morning, সবাইকে welcome to financial reporting class. And as I already mentioned in my last class, today we supposed to start from the conceptual framework and regulatory framework. And এই conceptual framework, regulatory framework এর এখানে আসলে কোনো mathematical কোনো কিছু নেই. It's sort of like a theoretical concept. And এখান থেকে আপনারা কোয়েশ্চেন যদি এক্সপেক্ট করেন, if I say, so what would the question or কোন সেকশনে আমরা কোয়েশ্চেন পাবো, এখান থেকে কত মার্কসের জন্য পাবো, আপনি এখান থেকে সেকশন এ এখানেই কোয়েশ্চেনটা বেশি আসে, অর ম্যাক্সিমাম সেকশন বি। এখানে এই সেকশন এ অথবা বি তে যে অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেনে আপনি পাবেন, সেখানে মোস্ট প্রবাবলি 4 to 6 মানে দুইটা অথবা তিনটা কোশ্চেন আপনি এখান থেকে পেতে পারেন। এন্ড মোস্ট অফ দ্য স্টুডেন্ট হোয়াট দে ডু, তারা যেহেতু আসলে এটাকে খুব সিম্পল একটা টপিক অর কনসেপ্ট মনে করে, সো এখানে খুব একটা ফোকাস তারা দেয় না, খুব একটা সময়ও তারা দেয় না। এন্ড দ্য রিজন ফর দ্যাট যে পরবর্তীতে তাদের এখানে একটা স্ট্রাগল করতে হয় আহ, ওই অবজেক্টিভ টেস্ট কোশ্চেন গুলোর কারেক্ট আনসার করার জন্য। এন্ড ইউ নো অলরেডি, এবং এসএসসি এর একটা প্রবলেম, আমরা নট সাব প্রবলেম, ইটস আ টেকনিক, যে এসএসসি এর অবজেক্টিভ টেস্ট কোশ্চেন গুলো যতটা ইজি মনে হয় দেখতে, অ্যাপারেন্টলি আসলে ততটাও ইজি হয় না এসএসসি এর অবজেক্টিভ টেস্ট কোশ্চেন গুলো। বিশেষ করে থিওরিটিক্যাল যদি কোনো কোশ্চেন্সে আপনি অবজেক্টিভ টেস্ট কোশ্চেন পান, অনেক সময় মাল্টিপল রেসপন্স কোশ্চেন এখান থেকে থাকে, অনেক সময় ট্রু ফলস থাকে। সো ওই জায়গাটাতে অনেকেই কনফিউজড থাকার চান্স আছে। সো এই জন্য আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আমি আপনাদেরকে যে আর্টিকেলটা দিয়েছি, এটা 2018-এ এই আর্টিকেলটা পাবলিশ করে আইএএসবি, অ্যান্ড এসএসসি এর ওয়েবসাইটে অলরেডি এটা আপনারা পাবেন, লিংক দেওয়া আছে গ্রুপে। সো আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট যদি আপনারা এই আর্টিকেলটা একবার একটু পড়ে ফেলেন ইন দ্য মিন টাইম। অ্যান্ড এর মধ্যে আসলে এখান থেকে আমরা ট্রাই করব কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য, যেখানে আপনি অ্যাটলিস্ট সে আপনার যে টপিক গুলো আছে সেটা একটু যদি গো থ্রু করার পর অ্যাপ্লিকেশনটা ঠিক মতো করতে পারছেন কিনা, বিকজ দ্যাটস দ্য মোস্ট কি ইম্পর্টেন্ট থিং টু অ্যাপ্লাই ইউর নলেজ অন আ স্পেসিফিক সিনারিও বেসিস. So that's the summary, or that's the understanding of conceptual framework. So before starting the topic, if I ask you, আপনারা যদি একটু আমাকে আনসার করেন, what is your understanding about conceptual framework? আপনারা conceptual framework বলতে আসলে কি বুঝেন? আইএএসবি টা তো আপনারা জানেন, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। বেসিক্যালি যারা এই ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করে, আপডেট করে, পাবলিশ করে, যেমন আইএস আইএফআরএস এইটাও কিন্তু তারাই ডেভেলপ করে, তারাই পাবলিশ করে, আইএএসবি ইন্টারন্যাশনালি রেকগনাইজড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। সো সেখানে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলতে কি বুঝি, এইটা কি আমাকে আমাকে একটু জাস্ট এক দুই কথায় কেউ বলতে পারে কিনা? এনিওয়ান? যে কেউ বলেন। আহ এটা একটা বেসিক কনসেপচুয়াল ফাউন্ডেশন বলতে পারেন, যেটাতে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যে আমরা প্রিপেয়ার করি, এটাতে কি কি গাইডলাইন্স আসলে ফলো করতে হবে বা কি রুলস এন্ড রেগুলেশনস গুলো ফলো করতে হবে, বা এফএস প্রিপারেশনের জিনিসগুলো প্রবাবলি হয়তো বা এটা গাইড করে। ওকে, সো আপনি অনেকগুলো কথা বলছেন, আমি যদি একটা একটা করে হাইলাইট করি। ফার্স্ট আপনি বলছেন ইটস এ ফাউন্ডেশন, ইটস এ ফান্ডামেন্টাল থিং, রাইট? যে ফাউন্ডেশনটা বেসিক্যালি আমাকে গাইড করে, অর আমাকে আসলে রুলস প্রোভাইড করে হাউ টু প্রিপেয়ার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমি যদি এখানে কথাটা খুব সিম্পলি বলি, ফ্রেমওয়ার্ক ইজ আ গাইডলাইন অর ফ্রেমওয়ার্ক অর স্ট্রাকচার, it provides our like a guideline to prepare financial statements, to present financial statement, to record the item of financial statements. তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে, এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এটা কারা ইস্যু করছে? এটা ইস্যু করছে হচ্ছে আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। সো এটা নিয়ে কোনো কথা নাই। বাট তাহলে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, তাহলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএস অ্যান্ড আইএফআরএস, এটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি?
What is the difference between conceptual framework and accounting standard? প্রবাবলি এখানে কোনো ডিফারেন্স নেই। একটা হচ্ছে মানে যদি কোনো এডিশন অথবা কোনো ইম্প্রোভাইজেশনের দরকার পড়ে তখন প্রবাবলি আইএফআরএস যেটা পরবর্তীতে এসছে সেটা দিয়ে প্রবাবলি কভার করে। ওকে, আমি আপনার কথা ধরে নিচ্ছি, বাট রাহাত ভাই অথবা বাকি যারা আছেন এরা কি কোনো কিছু অ্যাড করবেন? ডু ইউ ফাইন্ড অর ডিড ইউ ফাইন্ড এনি ডিফারেন্স যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আর হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএস আইএফআরএস এর কোনো ডিফারেন্স? ডু ইউ নো এনিওয়ান? আর রাহাত ভাই একটু যদি বলেন যে আপনার আপনার কাছে কিছু মনে হয় কিনা যে কোনো ডিফারেন্স আছে। রাহাত ভাই কথাটা খুব আস্তে আসছে, একটু কাইন্ডলি আবার বলবেন? হ্যাঁ, আইএস আইএফআরএস হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। রাহাত ভাই আপনার কথা কি সবাই কি আস্তে শুনতেছেন না আমি একাই? মুইন, তানভীর? যে আমরাও খুব স্লো শুনতে পাচ্ছি আচ্ছা, রাহাত ভাইটা। বুঝতে পারছি যে হয়তো বা ঠিক। ওকে, সো আমরা তাহলে একটু মুভ করি, লাইক আমরা একটু জাস্ট সামনের দিকে আগাই। থ্যাংক ইউ রাহাত ভাই, থ্যাংক ইউ মোহন ভাই। সো বেসিক্যালি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অ্যান্ড রেগুলেটরি অ্যান্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এদের মধ্যে আসলে ডিফারেন্স যদি আমি বলি, টেকনিক্যালি আসলে হ্যাঁ ওইরকম আসলে কোনো ডিফারেন্স নাই, বিকজ দুইটাই আমাকে হেল্প করে, গাইড করে টু প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। বাট conceptual framework, it is the foundation, it is the basement of accounting standards। মানে হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের উপর বেস করে আসলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলোকে ইন ফিউচারে অর যেটা অলরেডি ডেভেলপ করা হয়েছে সেগুলাকে ডেভেলপ করা। যেমন আমি যদি একটা সিম্পল এক্সাম্পল আপনাকে বলি, যেমন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে বলা আছে যে অ্যাসেটের ডেফিনেশন কি। ওকে, তার মানে অ্যাসেটের ডেফিনেশন কিন্তু আপনি কোন স্পেসিফিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে জানেন নাই, আপনি এটা জানতে পারবেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে। এখন আমি যদি আপনাকে পরের পয়েন্টটা বলি যে এই অ্যাসেটের মধ্যে আমার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এই নন কারেন্ট অ্যাসেটের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমি কিভাবে দিব, সেইটার জন্য কিন্তু আমার আবার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নট অ্যাকচুয়ালি সাফিসিয়েন্ট। সেটার জন্য আমাকে দেখতে হবে যে ওইটার রিলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ IS 16, সেখানে কি বলা হচ্ছে। ওকে, তাহলে আমি যদি আপনাকে সিম্পলি বলি যে অ্যাসেট কি, সেটার স্ট্যান্ডার্ড অর সেটার আন্ডারস্ট্যান্ডিং, সেটার ডেফিনেশনটা আপনি পাচ্ছেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে। বাট সেই অ্যাসেটটা কিভাবে লাইক আলটিমেটলি স্পেসিফিক সিনারিওতে, যেমন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, ইনটেনজিবল অ্যাসেট, ইনভেন্টরি, যেগুলো আমরা পড়ে আসছি অলরেডি, সেগুলাকে আপনি কিভাবে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেকর্ড করবেন, মেজার করবেন, আপনি এটাকে কিভাবে ডিসক্লোজ করবেন, এই কথাগুলো কিন্তু বলা আছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে। তো এখানে একটা কথা আমরা মাথায় রাখি যে আমরা যখন কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, আমরা ফার্স্টে দেখি যে এটার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কোনটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার জন্য মোর important to follow, more authentic to follow. So always remember, যদি কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় ফর এনি ট্রানজেকশনস, ইফ দেয়ার ইজ এনি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইফ দেয়ার ইজ এনি আইএস আইএফআরএস, আমরা অবশ্যই আগে প্রায়োরিটি দিব এই আইএস অর আইএফআরএস টাকে। তো আমি ফার্স্টলি ফলো করব আইএস অর আইএফআরএস। যদি ওই পার্টিকুলার সিনারিওতে আইএস আইএফআরএস এর কোনো রেফারেন্স না পাই, ISIFRS এর কোনো আমার গাইডলাইন না পাই, দেন উই ক্যান গেট ব্যাক টু দ্য ফাউন্ডেশন, উই ক্যান গেট ব্যাক টু দ্য ফ্রেমওয়ার্ক, যেটা বেসিক্যালি কনসেপচুয়াল থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক টু প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো দ্যাটস দ্য আন্ডারস্ট্যান্ডিং। এই জন্য আমি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ডটা বললাম যে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কেন আমার জন্য আসলে ইম্পর্টেন্ট, বিকজ দের ইজ এ ভেরি কো রিলেশন বিটুইন আওয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, বিটুইন আওয়ার quality of financial statements,
between regarding our recognition, de-recognition, measurement, এই কথাগুলো আমরা অনেকগুলো আইএস আইএফআরএস এ পড়েছি, বাট এইটার যে স্টার্টিংটা, এটার যে ফাউন্ডেশনটা, সেটা শুরু হয়েছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দিয়ে। সো এই হচ্ছে বেসিক্যালি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মেইন ডেফিনেশন বলেন, আন্ডারস্ট্যান্ডিং বলেন সেটা। তাহলে নেক্সট কোশ্চেন হয় হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তাহলে এটা কারা পাবলিশ করে, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা এটা কারা গভর্ন করে, কারা মনিটর করে, কারা এটাকে আপডেট করে, যদি কোনো আলটিমেটলি অ্যামেন্ডমেন্ট দরকার হয় এটা কারা অ্যামেন্ড করে। সো এটা অ্যাকচুয়ালি আইএফআরএস ও যেমন আইএএসবি অ্যামেন্ড করে, আইএসবি যেমন আপডেট করে, এটাও সিমিলার একই, এটাও বেসিক্যালি আপনার গভর্ন করে আইএএসবি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আইএএসবি হচ্ছে বেসিক্যালি এটার রেগুলেটর বডি। সো আমরা নেক্সট টপিকটাতে রেগুলেটরি যে ফ্রেমওয়ার্ক সেখানে আমরা দেখব যে এটা কিভাবে রেগুলেট করা হয় এবং এখানে কারা কারা অ্যাকচুয়ালি কাজ করে, তাদের স্পেসিফিক টাস্ক গুলা কিভাবে হয় এবং কে কার কাছে লায়াবল, রেসপন্সিবল। সো এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা ফার্স্টে আইএএসবি, যখন এটা আইএএসসি ছিল আসলে 1989 এর দিকে এটা ফার্স্টে তারা ইন্ট্রোডিউস করেন। পরবর্তীতে 2010-এ সেটাকে একটু রিভাইজ করা হয়। আমরা যখন এক্সাম দিয়েছিলাম তখন 2010 এর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ভার্সনটা আমরা পড়েছি, আমাদের সিলেবাসে পার্ট ছিল। এবং 2010 এর যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা ছিল ওইটাও এত এত সুন্দর, এক্সট্রিমলি ডেকোরেটেড ছিল না, এত স্ট্রাকচার ছিল না। ওইখানে অনেকগুলো টপিক মিসিং ছিল, অনেকগুলো চ্যাপ্টার মিসিং ছিল কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের। দেন যখন আইএসবি এটা ওভারসি করতেছিল তখন দেখলো যে ইটস আ ভেরি ফাউন্ডেশন থিং, ইটস এ ভেরি ফান্ডামেন্টাল থিং টু আপডেট ইট এক্সট্রিমলি। অ্যান্ড লাইক এটাকে তারা পুরো এক্সট্রিমলি একদম নতুন ভাবে তারা আবার 2018-এ এটা ইস্যু করেন। এবং 2018-এ তারা যখন ইস্যু করেন অনেকগুলো নতুন আইটেম তারা এখানে নিয়ে আসেন, যেমন রেকগনিশন, ডিরেকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন, ডিসক্লোজার্স। ডিরেকগনিশনের কথাটা আমরা বললাম, অ্যান্ড আমরা ডেফিনেশন, রেকগনিশন অফ অ্যাসেট লায়াবিলিটিস, এবং হচ্ছে আমাদের কিছু ক্লারিফিকেশন যেটা আলটিমেটলি প্রুডেন্স কনসেপ্ট, তারপর স্টুয়ার্ডশিপের যে একটা কনসেপ্ট আছে, সাবস্টেন্স ওভার ফর্ম যে কনসেপ্ট আমরা জানি। তো এই কথাগুলো আমরা অলরেডি কিন্তু বিভিন্ন সময় পড়ে আসছি। তো এখানকার সবগুলো পয়েন্টই আপনি জানেন। প্রুডেন্স কনসেপ্ট কি আপনি জানেন, মেজারমেন্ট যদি কোনো কারণে আনসার্টেন হয় দ্যাটস আ প্রভিশন থিং। তারপর হচ্ছে আপনার সাবস্টেন্স ওভার ফর্মের কনসেপ্টটা আমরা যখন লিস্ট করেছিলাম, যখন আমরা রিডিমেবল প্রেফারেন্স শেয়ারের এক্সাম্পল দিয়েছিলাম, আমার খুব ফেভারিট একটা অ্যাকাউন্টিং কনসেপ্ট, সেটা নিয়ে আমরা কথা বলেছি। সো স্টুয়ার্ডশিপটা আপনারা একটু জাস্ট মনে রাখেন, এটা ইট কামস ফ্রম দ্য শিপ, মানে এটা আসলে জাহাজের একটা কনসেপ্ট থেকে আসছে। যেমন জাহাজের আপনি যদি দেখেন যারা বেসিক্যালি ক্যাপ্টেন, মানে যারা বেসিক্যালি জাহাজটা চালায়, দে আর নট দ্য ওনার অফ দ্য শিপ, দে আর জাস্ট লাইক রানিং দ্য শো, রানিং দ্য শিপ। সো বাট যারা ওনার তারা কিন্তু আবার ইটস এ সেপারেট এন্টিটি, ইটস এ সেপারেট পার্টি। ঠিক একইভাবে কোম্পানির মতো, কোম্পানির যারা ওনার তাদেরকে আমরা বলি শেয়ার হোল্ডার্স। দে ইউজুয়ালি ডোন্ট রান দ্য কোম্পানি, তারা বেসিক্যালি ডে টু ডে অপারেশনসে ইনভলভ থাকে না। তারা যেটা করে তারা বেসিক্যালি ইনভেস্ট করে এবং যদি কোনো ডিসিশন লাগে সেই ডিসিশন গুলো তারা দেয়। এই ডিসিশন গুলো দেওয়ার তাদের আলটিমেটলি অথরিটি আছে, তাদের কন্ট্রোল আছে, বাট দে ডোন্ট গেট ইনভলভড ইন ডে টু ডে অপারেশনস। সো সেই ক্ষেত্রে এই যে যারা ডে টু ডে অপারেশনসটা দেখে তাদেরকে আমরা বলি ম্যানেজমেন্ট অর বোর্ড অফ ডিরেক্টরস। তো এই যে বোর্ড অফ ডিরেক্টরস যারা আছে এরা বেসিক্যালি অন বিহাফ অফ শেয়ার হোল্ডার্স দে রান দ্য শো। অ্যান্ড তারা কোম্পানি রান করার সময় তাদের সব সময় একটা জিনিস মাথায় রাখতে হয়, দে হ্যাভ টু অ্যাক্ট বিকজ দে আর দ্য এজেন্ট অফ শেয়ার হোল্ডার, they have to act in the best interest of shareholder, best interest of the principal, best interest of the owner of the company, similar to the আপনি যে শিপের যেই ক্যাপ্টেন থাকেন তাকেও আপনি একইভাবে কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করেন যে দে অ্যাক্ট ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য ওনার অফ দ্য শিপ। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ স্টুয়ার্ডশিপ। লাইক এখানে আপনাকে বেসড অন দ্য গুড ফেইথ, বেসড অন দ্য কন্ট্রাক্ট, ইউ হ্যাভ টু অ্যাক্ট ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ ইউর শেয়ার হোল্ডার্স। এখানে আলটিমেটলি দুইটা সেপারেট পার্টি হয়, একটা হচ্ছে ম্যানেজমেন্ট অর বোর্ড অফ ডিরেক্টরস, একটা হয় শেয়ার হোল্ডার্স। শেয়ার হোল্ডারদের ওয়েলথটাকে ম্যাক্সিমাইজ করাটাই থাকে হচ্ছে ম্যানেজমেন্ট অথবা বোর্ড অফ ডিরেক্টরদের মেন রেসপন্সিবিলিটি। সো দোজ আর দ্য থিং যেটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আগে এত স্পেসিফিক্যালি ক্লিয়ারলি বলা ছিল না, যেটা এখন আইএসবি 2018 এর আমাদের যে সিলেবাস পার্ট
সেখানে ওরা নিয়ে আসছে। সো আমরা ফার্স্টে যেটা করব, ফার্স্টে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের যে চ্যাপ্টার গুলো আছে, যতগুলো চ্যাপ্টার আমরা এখানে কভার করব, টোটাল 8টা চ্যাপ্টার এখানে আছে। ফার্স্টে আমার কাজ হবে আপনাদেরকে একটু মানে একটু রিকোয়েস্ট করা, সেটা হচ্ছে এই 8টা চ্যাপ্টারের নামগুলো একটু আপনারা লিখে ফেলবেন এবং আপনারা মনে রাখবেন। এবং আমি আপনাদেরকে জাস্ট উইদাউট, মানে আপনারা না দেখে, আপনি আপনার স্ক্রিপ্ট অথবা আমার এই নোটটা না দেখে, ইউ হ্যাভ টু টেল মি সিকোয়েন্সিয়ালি, সিডিএলি, যে 8টা নাম, 8টা চ্যাপ্টার কি ছিল কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে। সো একটু কুইকলি আপনারা আগে 8টা চ্যাপ্টারের নাম লিখে ফেলবেন, দেন আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ইন ডিটেলস ডিসকাশনে যাব। নাম্বার 1, অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। আমি আবারও বলছি, এগুলা সবটাই আপনারা জানেন অলরেডি, আপনাদের খুব একটা ডিফিকাল্ট এখন হবে না এটা বুঝতে। বাট আপনারা একটু মনে রাখবেন, এটা আপনাকে অবজেক্টিভ টেস্ট আকার কোয়েশ্চেনে যেহেতু আনসার করতে হবে, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য থিওরিটিক্যাল কনসেপ্ট। সো নাম্বার 1, অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। নাম্বার 2, qualitative characteristics of financial information, qualitative characteristics of financial information, that is chapter 2. chapter 3 একটু ভুল আছে, এটা বেসিক্যালি হবে রিপোর্টিং এন্টিটি। এটা আসলে অবজেক্টিভটা কপি হয়ে গেছে, মানে ডাবল হয়ে গেছে, ইট শুড বি রিপোর্টিং এন্টিটি। তার মানে আমরা 1 নাম্বার দেখলাম অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, নাম্বার 2 দেখলাম কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, 3 নাম্বার দেখলাম রিপোর্টিং এন্টিটি, 4 নাম্বার হচ্ছে এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার এলিমেন্টস গুলা কি কি, দ্যাট ইজ নাম্বার 4, চ্যাপ্টার নাম্বার 4। চ্যাপ্টার নাম্বার 5, এই যে এলিমেন্টস গুলো আমরা দেখলাম, এই যে এলিমেন্টস গুলো আলটিমেটলি আমাদের এখানে আছে, এই এলিমেন্টস গুলোর রেকগনিশন অ্যান্ড ডিরেকগনিশন কিভাবে হবে, সো দ্যাট ইজ চ্যাপ্টার, পরের চ্যাপ্টার, চ্যাপ্টার 5। তাহলে এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পরের চ্যাপ্টার হচ্ছে রেকগনিশন অ্যান্ড ডিরেকগনিশন। ঠিক এই যে আমরা যে রেকগনিশন ডিরেকগনিশন বলছি, ইট মিনস আমরা এটাকে কখন রেকর্ড করব, এটাকে কখন আমরা রিমুভ করব, দ্যাট ইজ কল্ড রেকগনিশন অ্যান্ড ডিরেকগনিশন। এরপরের যে পয়েন্টটা সেটাই হচ্ছে মেজারমেন্ট। সো মেজারমেন্ট হচ্ছে বেসিক্যালি রেকগনাইজ যখন আমি করব, সেটার ভ্যালুটা কি হবে, সেটাকে আমরা বলছি মেজারমেন্ট, বিকজ ইট ইজ কানেক্টেড উইথ ইউর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। যেমন আপনি ফার্স্টে দেখলেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর কি কি এলিমেন্টস আছে, ইউ নো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে ইউ হ্যাভ টু রেকর্ড অ্যাসেট, লায়াবিলিটি, ক্যাপিটাল অর ইকুইটি, ইনকাম অ্যান্ড এক্সপেন্স। এর মধ্যে অ্যাসেট, লায়াবিলিটি, ক্যাপিটাল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাবে, and income and expense statement of profit or loss যাবে, that we all know, এখানে কোনো কথা নাই। দেন আমরা দেখলাম যে এই যে এলিমেন্টস গুলো আছে সেটাকে রেকগনাইজ কিভাবে করবেন, ডিরেকগনাইজ কখন করবেন, মানে রিমুভ কখন করবেন, দেখলো। দেখার পর এরপর আপনি বলবেন যে ওকে ফাইন, আপনি রেকগনাইজ করছেন, ডিরেকগনাইজ করছেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। এইটা এখন রেকগনাইজ যদি করেন তাহলে অ্যামাউন্টটা কত হবে, মেজারমেন্টটা কি হবে, দ্যাট ইজ দ্য নেক্সট চ্যাপ্টার, চ্যাপ্টার 6। এরপর হচ্ছে চ্যাপ্টার 7, যে আপনি এটাকে মেজার করলেন, রেকগনাইজ করলেন, সবই ঠিক আছে, এটাকে আপনি কিভাবে দেখাবেন, প্রেজেন্টেশনটা কি হবে, ডিসক্লোজারটা কি দিবেন। আপনি আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করার সময়, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম প্রিপেয়ার করার সময় আপনি যে জিনিসগুলো করেছেন সেটাকে আপনি কিভাবে রেকর্ড করবেন, সো দ্যাট ইজ কল্ড প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার্স। অ্যান্ড দ্য লাস্ট চ্যাপ্টার ইজ ক্যাপিটাল মেইনটেনেন্স, মানে আপনার বিজনেসে যে ক্যাপিটাল থাকে, দুই ধরনের ক্যাপিটাল থাকে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, আর একটা হচ্ছে অপারেটিং ক্যাপিটাল। এই ক্যাপিটালটাকে আপনি কিভাবে মেইনটেইন করেন, এন্ড ক্যাপিটাল এন্ড মেইনটেনেন্সটা কিভাবে হয়, দ্যাট ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি রিমেম্বার দ্য 8 চ্যাপ্টার। সো আপনারা একটু কাইন্ডলি আমাকে বলবেন 8টা চ্যাপ্টার আপনারা লিখে ফেলছেন কিনা অলরেডি। নাম্বার 1 ছিল অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, নাম্বার 2 ছিল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, নাম্বার 3 ছিল হচ্ছে আপনার রিপোর্টিং এন্টিটি, মানে আমরা কোন এন্টিটির জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছি, নাম্বার 4 ছিল এলিমেন্টস, এন্ড নাম্বার 5 ছিল হচ্ছে রেকগনিশন ডিরেকগনিশন, নাম্বার 6 ছিল মেজারমেন্ট, নাম্বার 7 ছিল প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার্স, এন্ড দ্য নাম্বার 8 ইজ ক্যাপিটাল মেইনটেনেন্স। সো যদি এই 8টা চ্যাপ্টার আমাকে একটু কেউ হেল্প করেন কাইন্ডলি, যদি একটু মইন ভাই বলতেন যে 8টা চ্যাপ্টারের নাম একটু সিকোয়েন্সিয়ালি, আমি ফার্স্ট মইন ভাই থেকে একটু শুনি, তারপর আমি বাকিদেরকে একটু জিজ্ঞাসা করব। আপনি একটু সিরিয়ালি বলার ট্রাই জি করেন কেন। জি ভাই, 8টা চ্যাপ্টার হচ্ছে স্টার্টস ফ্রম অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং,
হুম সেকেন্ড হচ্ছে আপনার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর হুম ফাইন্যান্সিয়াল ইনফরমেশনস। হুম নাম্বার 3 হচ্ছে রিপোর্টিং এন্টিটি। হুম নাম্বার 4 হচ্ছে এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। হুম নাম্বার 5 হচ্ছে রিকগনিশন এন্ড ডিরেকগনিশন। হুম 6 হচ্ছে মেজারমেন্ট। হুম 7 প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার। এন্ড হুম ফাইনালি ক্যাপিটাল মেইনটেনেন্স। পারফেক্ট 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 থ্যাংক ইউ তানভীর তানভীর রুমে আছেন ওকে লাবিব তানভীর রুমে মনে হয় নাই লাবিব আছেন লাবিব জি স্যার আছে। হ্যাঁ একটু নামগুলো বলেন স্যার আটটা চ্যাপ্টারের নামগুলো নাম্বার ওয়ান হচ্ছে অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, হুম টু কোয়ালিটেটিভ characteristics of financial statements or হুম financial information, হুম থ্রি হচ্ছে reporting entities, হুম three elements of financial statements, ফোর এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল four স্টেটমেন্টস রাইট জি, ফাইভ হচ্ছে recognition and derecognition, হুম six measurement, হুম seven হচ্ছে presentation and disclosure, আর হুম eight হচ্ছে capital ক্যাপিটাল মেইনটেনেন্স পারফেক্ট জি capital capital maintenance. Thank you so much. You're right. Rania, are you there? Yes, sir. Please tell me the. Number one, objective of financial reporting. Hmm, Number two, qualitative characteristics. hmm, Three হচ্ছে elements of financial statements. hmm, Four হচ্ছে recognition and recognition. hmm. Five হচ্ছে measurement. Right. Six, presentation and disclosure. Hmm, And capital maintenance. hmm. Then হচ্ছে ক্যাপিটাল মেইনটেন্স ট্রাস্টেড কোনটা মিস করছেন আপনি মাঝখানে Um, প্রেজেন্টেশন ডিসক্লোজার বললেন মেজারমেন্টও বলছেন রাইট হ্যাঁ। ওকে ঠিক আছে পারফেক্ট perfect. Okay. So let's then start one by one. Thank you সবাইকে। So basically তাহলে আমরা নামগুলো আসলে মনে রাখতেই পারবো। এটা করার একটা বড় কারণ হচ্ছে আপনি যখনই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে কোনো অবজেক্টিভ টেস্ট কোশ্চেন আনসার করবেন অ্যাটলিস্ট এই নামগুলোর আন্ডারে আপনি সেপারেশনটা যেন ঠিক মতো করে মাথায় রাখতে পারেন যে আপনি কোন জায়গায় ইটস এ টেকনিক অফ ফ্রেমওয়ার্ক যে আপনি ফ্রেমওয়ার্কটা ঠিক করে ফেললেন যে ফার্স্টে আপনি আটটার নাম অলরেডি জানেন দেন এখন আপনি গো থ্রু করবেন যে ওয়ান বাই ওয়ান যে আমার অবজেক্টিভ কি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর অর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এখন আপনি অলরেডি জানেন এটা আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কেন প্রিপেয়ার করি খুব সিম্পল কথা আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি টু প্রোভাইড financial performance and financial position of a business আমি কেন এটা করি ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা আমি কেন জানাই পজিশনটা কেন জানাই টু মাই পটেনশিয়াল ইউজার্স অর টু মাই পটেনশিয়াল ইনভেস্টর্স অর লেন্ডার্স অর ক্রেডিটর্স হোয়াট এভার টু মাই স্টেক হোল্ডার্স কেন আমি স্টেক হোল্ডারদেরকে আমি আমার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এবং পজিশনটা কেন জানাই যে আমি তাদেরকে বলতে চাই যে আমার বিজনেসের পারফরমেন্স কেমন লাইক আমি আমার বিজনেসের আমার যে রিসোর্স গুলো আছে সেই রিসোর্স গুলো ইউজ করে আমি কত টাকা প্রফিট করেছি অথবা কত টাকা লস করেছি দ্যাট ইজ ওয়ান থিং এটা আমরা পারফরমেন্সের মাধ্যমে জানাই আর পজিশনটা হচ্ছে আমি জানাই যে আমার বিজনেসের ওই রিপোর্টিং ডেটে আমার বিজনেসের টোটাল অ্যাসেট কত টোটাল লায়াবিলিটি কত টোটাল ইকুইটি কত এই কথাটাই আমি আমার ইউজার আমার স্টেক হোল্ডার কারা যাদের আমার বিজনেসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর আমার বিজনেসের অপারেশনস এর উপর ইন্টারেস্ট আছে তাদেরকে আমি অ্যাকচুয়ালি বলি স্টেক হোল্ডার তারা কারা যেমন মেবি পটেনশিয়াল শেয়ার হোল্ডার potential কোন একটা lenders or other creditors government bank those are the stakeholder it could be employee it could be management so those are my stakeholders আমি কেন তাদেরকে এটা জানাচ্ছি to take their economic decisions so that the user can take economic decisions so economic decision গুলা কি কি so that they can take their investment decisions যে তারা ইনভেস্টমেন্ট করবে কিনা they can take their financing decisions তারা এই কোম্পানিকে ফাইন্যান্স করবে কিনা and they can take their decision based on the voting and influencing rights তারা অ্যাকচুয়ালি ভোটটা কিভাবে দিবে কার
কোন ডিসিশনের জন্য দিবে, ম্যানেজমেন্ট অ্যাকশনসটা তারা অ্যালাউ করবে কি করবে না, এই কথাগুলাই বেসিক্যালি আমরা চিন্তা করি ডিউরিং দ্য প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো দ্যাট ইজ দ্য অবজেক্টিভ। তার মানে এই কথাগুলো অলরেডি আপনারা জানেন। সো আমি যদি সিম্পলি বলি, হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ? মেন অবজেক্টিভ টু প্রেজেন্ট ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অ্যান্ড পজিশন অফ আ বিজনেস। যে বিজনেসটার আপনি স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন, সেই বিজনেসের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এবং পজিশনটা আপনি কাদেরকে জানাবেন? আপনি ইউজারদেরকে জানাবেন। ইউজার কারা? এই যে যাদেরকে আমরা স্টেক হোল্ডার বলি। কেন ইউজারদেরকে জানাবেন? সো দ্যাট ইউজার ক্যান টেক ইনভেস্টমেন্ট ডিসিশন, ফাইন্যান্সিং ডিসিশন অ্যান্ড ভোটিং রাইটস অর ভোটিং ডিসিশনস। অ্যান্ড এইটা তারা কিভাবে আলটিমেটলি জানবে? খেয়াল করে দেখেন কেন এই জিনিসগুলো তাকে জানানো দরকার, যেটা আমরা একটু আগেই বললাম, বিকজ অফ দ্য স্টুয়ার্ডশিপ অফ দ্য কোম্পানি। বিকজ আপনি তো কোম্পানির ওনার, আপনি ম্যানেজমেন্টকে স্টুয়ার্ডশিপটা দিয়েছেন টু রান দ্য কোম্পানি, টু অপারেট দ্য বিজনেস। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই জানার দরকার যে আপনি যে রিসোর্স গুলো দিয়েছেন, সেই রিসোর্স গুলা কিভাবে ইউজ করতে, আপনি আপনার যে ক্লেমটা আছে, আপনার যে ইকুইটি আছে, সেই ক্লেমটা আসলে আপনি কতটুকু পাবেন, দেন আপনার ইকোনমিক রিসোর্স কতটুকু চেঞ্জ হয়েছে, আর আপনার যারা ম্যানেজমেন্ট আছে তারা কতটা ইফেক্টিভলি আপনার বিজনেসটাকে, মানে আপনার ইকোনমিক রিসোর্স গুলাকে অ্যাপ্লাই করে আপনার বিজনেসের পারফরমেন্সটা বেটার করতেছে। সো দোজ আর দ্য রিজন আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করা দরকার। দোজ আর দ্য রিজন আপনার এই ট্রান্সপারেন্সিটা দরকার, কমিউনিকেশনটা দরকার ফ্রম দ্য ম্যানেজমেন্ট টু দ্য ইউজার। ইউজার বলতে আমরা এখানে আমাদের শেয়ার হোল্ডারদেরকে কোর ইউজার বলছি, কেননা আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্সপেক্টিভ থেকে মোস্টলি চিন্তা করছি, যেহেতু এটা অন্য অন্য ইউজারও এখানে রেলেভেন্ট। যারা ব্যাংক থেকে আপনাকে লোন দিবে সেও আপনার জন্য রেলেভেন্ট। কোনো সাপ্লায়ার যদি আপনাকে ক্রেডিটে প্রোডাক্ট মানে আপনাকে সেল করতে চায়, সেটাও আপনার জন্য রেলেভেন্ট স্টেক হোল্ডার অর ইউজার। সো দ্যাট ইজ চ্যাপ্টার 1। খুব সিম্পল, এখানে আসলে ওইরকম ভাবে মানে ডিফিকাল্ট অর টেকনিক্যাল কোনো কিছু নাই যেটা আপনি আসলে জানতেন না, অথবা আপনার জন্য এটা নতুন কিছু। চ্যাপ্টার 2টাও আপনার কাছে আসলে নতুন লাগবে না, কেননা চ্যাপ্টার 2 এর যে কথাগুলা বলা, এই কথাগুলা অ্যাকচুয়ালি আপনি অনেকটাই থিওরিটিক্যালি জেনে আসছেন, বাট এইখান থেকে আপনাদের কোয়েশ্চেন আসার চান্স থাকে, কেননা চ্যাপ্টার 2 এর এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনাকে অ্যাপ্লাই করতে হয় যখন আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করেন, এবং আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় এই কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনাকে এনশিওর করতেই হবে। So, এখানে আমি একটু আপনাকে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কি সেটা একটু আপনাকে বোঝানোর ট্রাই করি। লেট মি ট্রাই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ ইট মিনস যে আপনি সে একটা অ্যাসেট, এটার ভ্যালু হচ্ছে $1,00,000। এই যে $1,00,000, এই $1,00,000 যে অ্যামাউন্টটা, এটাকে আমরা বলি কোয়ান্টিটেটিভ, মানে এটাকে আমরা বলি আসলে কোয়ান্টিটেটিভ মেজার্ড। বাট এই $1,00,000 আপনি যে অ্যামাউন্টটা বসাইলেন, এই যে অ্যামাউন্টটা আপনি লিখলেন আর অ্যামাউন্টটা আপনি রেকর্ড করলেন, এই $1,00,000 ট্রু অ্যান্ড ফেয়ার কিনা, মানে এই $1,00,000 এটা কি ঠিক আছে কিনা, এই $1,00,000 এটা কি রেলেভেন্ট কিনা, এই $1,00,000 আলটিমেটলি ভেরিফাইড কিনা, এইটা কি আপনি প্রপারলি রেকর্ড করেছেন কিনা। সো এই যে কথাগুলা, এই যে কোয়ালিটি অফ দ্য ইনফরমেশন, সেটাকেই আমরা বেসিক্যালি বলি কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। তার মানে আপনি এখানে দেখবেন যে এক কথায় আমরা জানি সবাই এটা, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন আমরা প্রিপেয়ার করি, ইট হ্যাজ টু বি ট্রু অ্যান্ড ফেয়ার ইন অল ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট। মানে এটা আমার অবশ্যই ট্রু অ্যান্ড ফেয়ার হইতে হবে, এবং এখানে কোনো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকা যাবে না। এই যে ট্রু অ্যান্ড ফেয়ার হতে হবে, এখানে কোনো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকা যাবে না, তার একটা বড় প্যারামিটার, তার একটা বড় চেকিং হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে এই কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স গুলো অ্যাভেলেবেল কিনা। আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স মিসিং আছে কিনা। যদি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর মধ্যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স মিসিং থাকে, তার মানে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস নেভার এভার ট্রু অ্যান্ড ফেয়ার। অ্যান্ড এটা যদি ট্রু অ্যান্ড ফেয়ার না হয়, তাহলে এটা আপনার ইউজারদের জন্য কখনোই ইউজফুল না। আপনার ইউজাররা এখানে যদি কোনো ডিসিশন নেয় এটার উপর বেস করে, সেই ডিসিশনটা সবসময় রং ডিসিশন হবে, মিসগাইডেড হবে আপনার ইউজার, এবং এই রং ডিসিশন এবং মিসগাইডেড ডিসিশনটা সবসময় আপনার বিজনেসকে একটা রং রিফ্লেকশনে ফেলে দিবে। সো
দ্যাটস দ্য পারপাস অফ কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। এখানে আমরা দুই ধরনের কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অর প্রাইমারি কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, আরেকটা হচ্ছে ইনহান্সিং অর সেকেন্ডারি কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। তার মানে একটা হচ্ছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টালটা মানে কি? ফান্ডামেন্টাল মানে হচ্ছে যেই কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে মাস্ট বি থাকতেই হবে। আপনার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে থাকতেই হবে। দ্যার ইজ নো ওয়ে আউট, দ্যার ইজ নো এক্সেপশন যে আপনি আপনার ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কে অ্যাভয়েড করতে পারেন। তার মানে আমরা যদি এখানে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর অবজেক্টিভের কথা বলি, আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কার জন্য প্রিপেয়ার করছি? ফর মাই ইউজার্স, সো দ্যাট দে ক্যান টেক দেয়ার ইকোনমিক ডিসিশন। তার মানে যদি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স না থাকে, প্লিজ একটু মনোযোগ দিয়ে এই জায়গাটাতে, যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় আমার ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স না থাকে, তাহলে সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ইউজারদের জন্য ইউজফুল না। মানে কি? সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ইউজারদের জন্য ইউজফুল হবে না। তার মানে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটিকে ইউজফুল বলবো অর নট ইউজফুল বলবো, সেটা ডিপেন্ড করবে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর উপর। তাহলে এখানে খুব সিম্পল কথা, যদি আমার ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স থাকে তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইউজফুল, আর যদি ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স না থাকে তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নট ইউজফুল। তার মানে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর সাথে ইউজফুলনেস এর ডিরেক্ট রিলেশন, মানে এটা ইউজফুল অর নট ইউজফুল এটা ডিপেন্ড করবে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আছে কি নাই। আর এনহান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর মানে হচ্ছে যে এইটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজফুলনেসটাকে ফাইনালি আলটিমেটলি এক্সটেন্ড করবে, এটাকে ইনক্রিজ করবে, এনহান্স করবে। বাট এটা আপনার যদি না থাকে তাহলে আপনি বলবেন না যে এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নট ইউজফুল। আপনি এখানে বলবেন যে হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মোর ইউজফুল অর লেস ইউজফুল। তার মানে এই এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আপনাকে এনশিওর করায় যে হ্যাঁ এটা অলরেডি ইউজফুল, কারণ এটার মধ্যে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আছে। এখন আপনি টেস্ট করতেছেন এটা কি মোর ইউজফুল। মোর ইউজফুল মানে কি? তার মানে এখানে আমার যতগুলো এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আছে সবগুলো এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এক্সিস্ট করে, তাহলে এটা মোর ইউজফুল। আর যদি সবগুলো কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স না এক্সিস্ট করে তাহলে এটা লেস ইউজফুল। সো দ্যাট ইজ দ্য প্যারামিটার অর ডিফারেন্স অফ ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। আমি কি এই ডিফারেন্সটা বুঝতে পারছি আপনাদেরকে যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স? এইটুকু কি ক্লিয়ার? জি স্যার। এটুকু ক্লিয়ার জি হলে স্যার। পরেরটুকু আসলে আপনাদের জাস্ট এই পয়েন্টগুলো একটু মাথায় রাখা, দ্যাটস ইট। পরেরটুকু আসলে ওইরকম কমপ্লিকেটেড না এবং এটা আপনাদের জন্য ডিফিকাল্ট কিছু না। সেটা হচ্ছে যে এখন আসি যে তাহলে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কি কি। নাম্বার ওয়ান, রেলেভেন্স, যেটা আপনারা জানেন। রেলেভেন্স যেটা আপনাদের একদম সিম্পল কনসেপ্টে যদি আপনি বলেন যে যেই ইনফরমেশনটা, যেই ইভেন্টটা, যেই ট্রানজেকশনটা আপনার ইউজারদের জন্য রেলেভেন্ট, ইউজারদের ডিসিশন মেকিং এর জন্য রেলেভেন্ট, যেটা আপনার ইউজারদের ডিসিশন মেকটাকে ডিফারেন্স করবে, মানে আলটিমেটলি ডেভিয়েট করবে, এফেক্ট করবে, ইনফ্লুয়েন্স করবে, সেটাকে আমরা বলছি রেলেভেন্স। অ্যান্ড এটা কমপ্লিটলি ডিপেন্ড করে বেসড অন দ্য ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। ম্যাটেরিয়ালিটি কনসেপ্টটা কি? আমরা সবাই এই কনসেপ্টের ব্যাপারে অনেকেই জানি, যদি না জেনে থাকি আমরা একটু এখান থেকে একটু ভালো করে জেনে নেই। ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট হচ্ছে যে যেই ইনফরমেশনটা ইউজারদের জন্য ম্যাটেরিয়াল অর সিগনিফিক্যান্ট, আপনি যদি সেই ইনফরমেশনটা ভুল করেন অর আপনি সেই ইনফরমেশনটা যদি বাদ দেন, এইটার কারণে আপনার যে ইউজাররা থাকে তাদের যদি ডিসিশন মেকিং এ এটা এফেক্ট করে, মিসগাইড করে, সেই ইনফরমেশনটাকেই আমরা বলছি ম্যাটেরিয়াল সিগনিফিক্যান্ট। যেমন আপনি যদি বলেন যে আপনার 1 লাখ টাকার একটা অ্যাসেট আপনি রেকর্ড করেন নাই, মানে $1 লাখ একটা অ্যাসেট, অফকোর্স $1 লাখ ইটস এ হিউজ হিউজ অ্যামাউন্ট। তাহলে এটা যদি আপনি রেকর্ড না করেন তার মানে আপনি একটা রেলেভেন্ট ইনফরমেশন, একটা ম্যাটেরিয়াল ইনফরমেশন রেকর্ড করেন নাই। তার মানে এটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের
রেলেভেন্সিটাকে এনশিওর করে নাই, বিকজ রেলেভেন্সি মানে হচ্ছে আপনার ইউজারদের ডিসিশন মেকিং এর জন্য যত রিলেটেড ইনফরমেশন আছে সব ইনফরমেশন আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইনক্লুড করতে হবে। দ্যাট ইজ কল্ড রেলেভেন্স, অ্যান্ড ইট ডিপেন্ডস অন দ্য কনসেপ্ট অফ ম্যাটেরিয়ালিটি। যেহেতু এটা আমরা বলছি যে যেগুলো রিলেটেড, তাহলে কোনগুলো রিলেটেড? যে ইনফরমেশন গুলো ম্যাটেরিয়াল ইনফরমেশন, অ্যান্ড ম্যাটেরিয়াল ইনফরমেশন যে ইনফরমেশন গুলোর সিগনিফিকেন্ট ইফেক্ট আছে to make the economic decision by the users, that information we call relevance, মানে যেটা রিলেটেড, যেটা প্রাসঙ্গিক আমরা যদি বাংলায় বলতে চাই, তাহলে এটা হচ্ছে রেলেভেন্স। তার মানে এক কথায় আমার বিজনেসে যত রিলেটেড ট্রানজেকশনস আছে, ইকোনমিক ফেনোমেনন যেগুলো আমার রিলেটেড টু দা ইউজার অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, সবগুলো ট্রানজেকশনকেই আমরা কি করব? ইনক্লুড করব to my financial statements. I cannot ignore any material informations. I cannot misstate any material information. Number two, রেলেভেন্স। আমরা দেখলাম যে আমি সব ইনফরমেশন রিলেট করলাম, ইনক্লুড করলাম, রেকগনাইজ করলাম, রেকর্ড করলাম, দ্যাটস ফাইন। নাও কোয়েশ্চেন উইল কাম, আমি যে ইনফরমেশন গুলো রেকর্ড করলাম এই ইনফরমেশন গুলোর রিলায়েবিলিটি, মানে এই ইনফরমেশন গুলোর উপর আমার ট্রাস্ট করা যায় কিনা, এই ইনফরমেশন গুলো ফেইথফুল কিনা, মানে আমি ইনফরমেশনের উপর ভরসা রাখতে পারি কিনা, বিশ্বাস করতে পারি কিনা, এই ইনফরমেশন গুলো রিলায়েবল কিনা। সো দ্যাট ইজ কল্ড ফেইথফুল রিপ্রেজেন্টেশন অর ফেইথফুল ইনফরমেশন। ফেইথফুল ইনফরমেশনটা বেসিক্যালি ডিপেন্ড করবে তিনটা ক্যারেক্টারিস্টিক্স এর উপর। নাম্বার ওয়ান, এই ইনফরমেশন অবশ্যই হইতে হবে কমপ্লিট। যেমন আমি যদি আপনাকে বলি যে ইনকমপ্লিট কোন ইনফরমেশন, এইটার উপর আপনার কোনো বিশ্বাস থাকবে কিনা, আর এইটার উপর আপনার কোনো ফেইথ থাকবে কিনা? দ্য আনসার ইজ অ্যাবসলিউটলি নট। ইনকমপ্লিট কোন ইনফরমেশনের উপর কখনোই রিলাই করা যাবে না। নাম্বার টু, এই ইনফরমেশনটা অবশ্যই হতে হবে ফ্রি ফ্রম এরর, মানে এই ইনফরমেশনের মধ্যে কোনো এরর অর মিসস্টেটমেন্ট অর ফ্রড থাকা যাবে না। তো এই যে আপনি বললেন ফ্রি ফ্রম এরর, তার মানে কি? যদি কোনো ইনফরমেশনে এরর থাকে অর মিসস্টেটমেন্ট থাকে, অবশ্যই আপনি সেই ইনফরমেশনের উপর রিলাই করবেন না, সেই ইনফরমেশনটাকে আপনি ট্রাস্ট করবেন না। দ্যাট ইজ অবভিয়াস থিং। And number three is that information should be presented in a neutral basis, মানে কি এখানে আপনার আনবায়াস হতে হবে। তার মানে আমরা বললাম তিনটা ফিচার, যে ফিচার তিনটা ডিপেন্ড করবে আপনার সেই ইনফরমেশন গুলো রিলায়েবল কিনা, ফেইথফুল কিনা। নাম্বার ওয়ান, ইট হ্যাজ টু বি আ কমপ্লিট ইনফরমেশন, কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ একটা ইনফরমেশন হতে হবে। নাম্বার টু, দ্য ইনফরমেশন শুড বি ফ্রি ফ্রম এরর। নাম্বার থ্রি, দ্য ইনফরমেশন should be neutral, should be free from bias, এখানে কোনো বায়াসনেস থাকতে পারবে না। এখানে আপনাকে অবশ্যই একটু আগে আমরা যে কনসেপ্টটা দেখছিলাম প্রুডেন্স কনসেপ্ট, সেটা আপনাকে এনশিওর করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। দ্যাট ইজ দ্য ইনফরমেশন we can believe on it, that is called faithful information. So that fundamental qualitative characteristics, relevance and faithful informations, এই দুইটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ইউজফুল অর নট ইউজফুল সেটাকে অ্যাকচুয়ালি স্টিমুলেট করবে, সেটাকে অ্যাকচুয়ালি আলটিমেটলি ট্রিগার করবে। নাও এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কি মোর ইউজফুল অর লেস ইউজফুল, সেটা ট্রিগার করবে হচ্ছে এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর উপর। সেটা এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কি কি? নাম্বার ওয়ান, কম্পেয়ারেবিলিটি। Number two, verifiability. Number three, timeliness. And number four is understandability. So আমরা যদি একটা একটা করে আসি, লাইক একটা একটা করে যদি আমি যাই, নাম্বার ওয়ান, কম্পারেবিলিটি, মানে হচ্ছে আপনি আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ইউজ করছেন, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন প্রিপেয়ার করছেন, there should be a capacity or identity to compare। এখন কম্পেয়ার বলতে আমরা কি বুঝি? টু আইডেন্টিফাই দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের লাস্ট ইয়ারের ইনফরমেশনের সাথে এই ইয়ারের, অথবা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে অন্য কোন একটা কম্পিটিটরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। মানে এক কথায় হচ্ছে আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন প্রিপেয়ার করছেন তখন এটাকে কম্পেয়ার করতে পারেন কিনা আপনার লাস্ট ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে, অথবা আপনার আদার কম্পিটিটর অর ইন্ডাস্ট্রি অ্যাভারেজের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে, যেটা আমরা
আমাদের রেশিও অ্যানালিসিস চ্যাপ্টারে দেখে আসছি যে আমরা কম্পেয়ার করি যে লাস্ট ইয়ারে আমার কত ছিল, আর আমার এই বছরে আমার অপারেটিং প্রফিট কত, আমার কম্পিটিটরের অপারেটিং প্রফিট কত। সো এই জিনিসগুলো আমরা অলরেডি জানি যে কম্পারেবিলিটি মিনস উই আইডেন্টিফাই the similarities and dissimilarities between the entities or year on year, মানে হচ্ছে আমার এক বছর থেকে আরেক বছরের। সো এখানে একটা কনসেপ্ট চলে আসে যে আমি তখনই কম্পেয়ার করতে পারবো যখন আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কনসিস্টেন্টলি আমি প্রিপেয়ার করব, মানে হচ্ছে আমি সিমিলার অ্যাকাউন্টিং প্রিন্সিপালস ফলো করব আমার ওভার দ্য ইয়ার, অথবা আমি আমার কম্পিটিটর একই প্রিন্সিপাল ফলো করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছি, তাহলে কম্পেয়ারটা করা যাবে। যদি কনসিস্টেন্সি না থাকে, মানে সিমিলার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমি না প্রোভাইড করি, তাহলে এটা আসলে কম্পেয়ারেবিলিটিটাকে এনশিওর করতে পারবে না। দ্যাট ইজ উই নো অলরেডি যে আমাকে কম্পেয়ার করার জন্য অ্যাপেল উইথ অ্যাপেলই হইতে হবে। আই ক্যান নট কম্পেয়ার বিটুইন অ্যাপেল উইথ অরেঞ্জ, লাইক দ্যাট উই ক্যান নট ডু। তাহলে দ্যাট ইজ নাম্বার ওয়ান, there should be a capacity to compare the informations. Number two, verifiability. Verifiability means the information should be endorsed or approved or verified by the users, like by the personnel that is internal senior personnel। মানে এটা হইতে পারে আপনার বিজনেসের হয়তো বা প্রসেসটা এমন যে আপনি যে কোনো ট্রানজেকশন প্রসেস করার আগে, যে কোনো ট্রানজেকশন রেকর্ড করার আগে আপনাকে অবশ্যই একটা ভেরিফাইড ইনফরমেশন দিয়ে ডিল করতে হবে। নাম্বার টু, এটা অফকোর্স আপনি যখন ইনফরমেশনটা ভেরিফাইড বলছেন, দ্যাট হ্যাজ টু বি এন্ডোর্সড অর ভেরিফাইড অর অডিটেড বাই দ্য এক্সটার্নাল অডিটর। সো দ্যাট ইজ নাম্বার টু। তার মানে ভেরিফাইড, এটা বেসিক্যালি হচ্ছে আপনি হয় আপনার বিজনেসের ভেরিফাইড করে তারপরে ট্রানজেকশন রেকর্ড করতে পারেন, দ্যাট কুড বি ওয়ান, অ্যান্ড অ্যানাদার ইজ the information or the financial statement is actually audited. So আপনি সিম্পলি যদি চিন্তা করেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অডিটেড, এটার উপর আপনার এমনিতেই রিলায়েবিলিটি, ফেথফুলনেসটা বেশি থাকবে কম্পেয়ার টু যে ইনফরমেশন গুলো ভেরিফাইড না। নাম্বার থ্রি, টাইমলিনেস, বিকজ আপনি আপনার ইউজারদের জন্য প্রিপেয়ার করছেন। সো আপনি এমন কোনো ইনফরমেশন পাস করলেন, এমন কোনো ইনফরমেশন রিপোর্ট করলেন যেটা বেসিক্যালি ইউজারদের 10 বছর আগের কোনো ইনফরমেশন, যেটা আসলে এখনো রেলেভেন্ট না। তার মানে আপনাকে অবশ্যই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে টাইমলি বেসিসে প্রিপেয়ার করতে হবে, নট দ্য কুইকার ওয়ে, নট দ্য লেটার অন, যে আপনি পরে করলেন অথবা টাইমের ইনফরমেশন টাইমলি দিলেন না। সো দ্যাট ইউ ক্যান নট ডু। এন্ড নাম্বার ফোর, আন্ডারস্ট্যান্ডেবিলিটি, দ্যাট ইউ ক্যান কম্পেয়ার ইট উইথ দ্য ডক্টরস হ্যান্ড রাইটিং, বিকজ আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে আপনার এটা অনেক অ্যাকাউন্টিং প্রিন্সিপালস পলিসি ফলো করে করছেন। আপনি অ্যাকাউন্টেন্ট, আপনার বিজনেসে অ্যাকাউন্টেন্ট আছে, বাট সব ইউজার অ্যাকাউন্টেন্ট নাও হতে পারে। সো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর নর্মাল আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট, যেটা আমরা বেসিক্যালি মানে অ্যাপ্লাই করি, অথবা যেটা বেসিক্যালি আমরা এনশিওর করি থ্রু ডিসক্লোজার্স অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যত বেশি ডিসক্লোজার দিব, যত অ্যাডিকুয়েট ডিসক্লোজার দিব, তত বেশি আমার ইউজার এটার ব্যাপারে বুঝতে পারবে যে আমি সেই ক্যালকুলেশনটা কিভাবে আনছি। সো দোজ আর দ্য enhancing qualitative characteristics. All are actually খুবই simple: comparability, verifiability, timeliness and understandability. And এটা আপনাদের জন্য like one of the most important chapter under conceptual framework, because বাকিগুলো খুবই সিম্পল, বাকিগুলোতে আসলে খুব বেশি ইন ডিটেলসে আসলে ওইরকম ভাবে এক্সপ্লেন করার কিছু থাকে না, কেননা বাকিগুলো অলরেডি আপনারা জানেন, অনেকটুকুই জানেন। যেমন আমি যদি আপনাকে বলি রিপোর্টিং এন্টিটি, আপনি জানেন আপনাদের সিলেবাসে দুই ধরনের এন্টিটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনারা প্রিপেয়ার করবেন, একটা হচ্ছে সিঙ্গেল এন্টিটি আর একটা হচ্ছে গ্রুপ অফ এন্টিটি। তাহলে সিঙ্গেল এন্টিটি কারা? যাদের একটা মাত্র কোম্পানি, যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা আমাদের সিঙ্গেল এন্টিটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হিসেবে আমরা প্রিপেয়ার করব। আরেকটা হচ্ছে গ্রুপ অফ কোম্পানি, যেখানে আমরা বেসিক্যালি মোর দ্যান ওয়ান কোম্পানি লাইক প্যারেন্ট, সাবসিডিয়ারি, অ্যাসোসিয়েট, এদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, যাদেরকে আমরা বলি কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো তার মানে এখানে আমি যদি রিপোর্টিং এন্টিটি বলি, এক কথায় যদি আমি বলি আমি কোন এন্টিটির জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা বানাচ্ছি, কোন এন্টিটির জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছি, সেটাকে আমরা বলছি রিপোর্টিং এন্টিটি। এক কথায় যাদের কোন একটা এন্টিটি ফর্ম হয়, ইট কুড বি লিগ্যাল অর ইট কুড বি সোল প্রোপ্রাইটর। যেমন আপনি যদি দেখেন যে সোল প্রোপ্রাইটরের জন্য কিন্তু একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয়, হোয়ারএস সোল প্রোপ্রাইটরের ওনার এবং এন্টিটি কিন্তু লিগ্যালি এক, বাট বিজনেস এন্টিটি কনসেপ্ট অনুযায়ী তারা সেপারেট। সো এই জন্য আমরা বেসিক্যালি এটাকে লিগ্যাল পার্সপেক্টিভে চিন্তা করি না, আমরা চিন্তা করি আমার অ্যাকাউন্টিং কনসেপ্ট অনুযায়ী। এবং অ্যাকাউন্টিং কনসেপ্ট অনুযায়ী যখন আমি চিন্তা করি, সবসময় আমরা মাথায় রাখি যে আমরা বিজনেসের পার্সপেক্টিভ থেকে চিন্তা করব, অ্যান্ড বিজনেসের পার্সপেক্টিভ থেকে যখন আমি চিন্তা করব, তখন আমি দেখব যে এটাকে বেসিক্যালি
সিঙ্গেল কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি বানাচ্ছি নাকি গ্রুপ অফ কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাচ্ছি। যদি সিঙ্গেল কোম্পানি হয় তাহলে আমি সিঙ্গেল কোম্পানির অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স গুলো রেকর্ড করব। আর যদি গ্রুপ অফ কোম্পানি হয় তাহলে গ্রুপ অফ কোম্পানি মানে হচ্ছে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমি একভাবে প্রিপেয়ার করব। দ্যাট মিনস আমি প্যারেন্ট এবং সাবসিডিয়ারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স গুলোকে আমরা কম্বাইন করে কনসলিডেট করে আমরা প্রিপেয়ার করব। সো দ্যাট ইজ দ্য রিপোর্টিং এন্টিটি। এটা আসলে নতুন করে আপনাদের আর দেখানোর অথবা শেখানোর কিছু নাই। এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটু ভালো করে আমাকে বলেন এই জায়গাটাতে আমি আসলে আপনাকে আর কি বলতে পারি। ইউ নো হোয়াট ইজ অ্যাসেট, ইউ নো হোয়াট ইজ লায়াবিলিটিস, ইউ নো হোয়াট ইজ ইকুইটি, ইনকাম এন্ড এক্সপেন্স। এগুলা সব স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের আইটেম, এগুলা সব স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের আইটেম। সো এখানে আমাকে কিন্তু আসলে নতুন করে আপনাকে আর কিছু বলতে হবে না, বাট ডেফিনেশন গুলোর ক্ষেত্রে একটু খেয়াল করবেন। আপনারা টেকনিক্যাল আর্টিকেলে দেখলে বুঝতে পারবেন যে এখানে ডেফিনেশন গুলোতে আমার কিছুটা আলটিমেটলি নতুন ওয়ার্ডিং অ্যাড করা হয়েছে 2018 এ। যেমন অ্যাসেটের ক্ষেত্রে ইকোনমিক রিসোর্স, লায়াবিলিটির ক্ষেত্রে এটা অব্লিগেশন আগেই ছিল, ট্রান্সফার অফ ইকোনমিক রিসোর্স, ইকুইটিটাকে আমরা বলছি রিসাইডুয়াল ইন্টারেস্ট মানে অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দেওয়ার পর, ইনকাম এক্সপেন্স অ্যাজ ইট ইজই আছে, এখানে কোনো চেঞ্জ হয় নাই। সো বেসিক্যালি আমি যদি এখানে নতুন ওয়ার্ড অ্যাকচুয়ালি দেখি দ্যাট ইজ ইকোনমিক রিসোর্স, যেটা আগের নর্মাল অ্যাকাউন্টিং অ্যাসেট আর লায়াবিলিটি ডেফিনেশন আমরা খুব একটা দেখতাম না, বাট 2018 থেকে এই টার্মটাকে ইনক্লুড করা হয়েছে। সো ইকোনমিক রিসোর্স হচ্ছে যেটা আপনাকে হয় বেনিফিট দিবে, আর ইকোনমিক রিসোর্স ট্রান্সফার মানে হচ্ছে আপনাকে বেনিফিটটা ট্রান্সফার করতে হবে। সো এখানে আসলে আপনাকে নতুন করে আমার দেখানোর অথবা বোঝানোর কিছু নাই। ইউ নো হোয়াট ইজ অ্যাসেট, ইউ নো টাইপ অফ অ্যাসেট, ইউ নো অ্যাসেট দুই রকমের হয়, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। ইউ নো নন কারেন্ট অ্যাসেট এটা আবার দুই রকমের হয়, একটা হচ্ছে ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট, ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। সো ইউ অলরেডি হ্যাভ দ্য আইডিয়া যে আমরা অ্যাসেট গুলোকে কিভাবে রেকর্ড করি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। ইউ নো লায়াবিলিটি দুই ধরনের হয়, একটা হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি, একটা কারেন্ট লায়াবিলিটি। ইউ নো হোয়াট ইজ ইকুইটি, ইকুইটির মধ্যে কি কি থাকে, শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিভ্যালুয়েশন রিজার্ভ, রিটেন আর্নিংস এন্ড আদার কম্পোনেন্ট অফ ইকুইটি। You definitely know what is income, what is expense. So that is not the new topic that actually I can actually recall, or এটা আমাকে আপনার রিভিশন দিতে হবে। আমরা পরেরটাতে যদি যাই, রেকগনিশন এন্ড ডিরেকগনিশন, এটাও আপনারা জানেন খুব সিম্পল। সেটা হচ্ছে রেকগনিশন মিন্স আমি আমার এই এলিমেন্টস গুলোকে কখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেকর্ড করব, ইনক্লুড করব, এটাকে আমরা বলছি রেকগনিশন। মানে এক কথায় আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টকে আমি কখন রেকর্ড করি, যখনই এটার ডেফিনেশন গুলো, ক্রাইটেরিয়া গুলো মিট করে। মানে হচ্ছে রেকগনাইজ করা মানে হচ্ছে এটাকে আমরা কখন আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এন্ট্রি দেই। মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট, পেয়েবল ক্রেডিট, রাইট। এখন আসে হচ্ছে আমি ডিরেকগনাইজ করা মানে কি, যে আমি আসলেই এটাকে কখন রিমুভ করব আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে। রিমুভ করা মানে কি, ডিরেকগনাইজ করা। তার মানে ডিরেকগনাইজ আমি কখন করব, যখন আর ওই অ্যাসেটটা আমি আর ফার্দার ইউজ করতে পারবো না। মানে এক কথায় ওই অ্যাসেটের ডেফিনেশন, লায়াবিলিটির ডেফিনেশন আর ফার্দার মিট করবে না। যেমন আমি যখন পেয়েবলকে পে করে দিব, পেয়েবলকে পে করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে আলটিমেটলি আমাদের এই অ্যাসেটটাকে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে রিমুভ করতে হবে, রাইট। তাহলে যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে রিমুভ করতে হয় তার মানে কি, আমার পেয়েবল ডেবিট করে দিতে হবে, মানে আমি যেটাকে ক্রেডিট করেছিলাম আগে, এবং আমার এই পেয়েবলের এগেনস্টে আমি ব্যাংক পেমেন্ট করেছি, সো ব্যাংকটা ক্রেডিট হয়ে যাবে। আবার একইভাবে আমি যখন অ্যাসেটটাকে ডিরেকগনাইজ করব, সো যখন আমি রেকগনাইজ করেছিলাম তখন অ্যাসেটটাকে আমি ডেবিট করেছি, সো ডিরেকগনাইজ করার সময় আমি ঠিক রিভার্স এন্ট্রি দিব, মানে আমি অ্যাসেটটাকে এখন ক্রেডিট করে দিব, এবং এখান থেকে যে গেইন অর লসটা হবে সেই গেইন অর লস অন ডিসপোজালটা আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইনক্লুড করব। সো দ্যাট উই অল নো, বাট উই হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য রেকগনিশন অ্যান্ড ডিরেকগনিশন। এই যে রেকগনিশন অ্যান্ড ডিরেকগনিশন, এটার বেসিক কনসেপ্টটা আসছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে। এখন আসি, আমরা রেকগনিশন বুঝলাম, ডিরেকগনিশন বুঝলাম, বাট হোয়াট ইজ দেন মেজারমেন্ট। মানে হচ্ছে আমি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট করলাম, পেয়েবল ক্রেডিট করলাম। এই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমি ডেবিট করলাম, এটার অ্যামাউন্টটা কত হবে, দ্যাট ইজ কল মেজারমেন্ট। অ্যামাউন্টটা আমি কিভাবে লিখবো, কোন অ্যামাউন্টে লিখবো, দ্যাট ইজ কল মেজারমেন্ট। আপনারা সবাই জানেন যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্যাপিটালাইজেশনের কিছু কম্পোনেন্ট আছে, যেই কম্পোনেন্ট গুলো আপনি ক্যাপিটালাইজ করতে পারেন, আর কিছু কম্পোনেন্ট আছে যেই কম্পোনেন্ট গুলো আমরা ক্যাপিটালাইজ করতে পারি না, কখনোই ক্যাপিটালাইজ হয় না, দ্যাট ইউ নো। বাট আপনি এটা এইভাবে জানতেন না হয়তো, বা এটা এইভাবে রিলেট করা হয়তো না, বাট আপনি বেসিক কনসেপ্টটা জানতেন। এখন আপনি জানবেন যে
ওই যে মেজারমেন্ট কনসেপ্ট এটা কোত্থেকে আসছে, এটা বেসিক্যালি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে আসছে। তাহলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আমার মেজারমেন্ট দুই রকমের মেজারমেন্ট ভ্যালু আছে, একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট আর একটা হচ্ছে কারেন্ট মার্কেট ভ্যালু আর কারেন্ট ভ্যালু। সো আপনি অলরেডি জানেন হোয়াট ইজ কল হিস্টোরিক্যাল কস্ট, এবং আপনারা কস্ট মডেল যেগুলো পড়ে আসছেন যে আইএস গুলাতে, ওই কস্ট মডেল গুলা তাহলে কোন মডেল? ওই কস্ট মডেল গুলা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট মডেল আর হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট। মানে হচ্ছে আপনি আপনার ওই আইটেমটা যত টাকায় পারচেস করেছেন সেই পারচেস প্রাইসে আপনি দেখাচ্ছেন, এটাই বেসিক্যালি ওইটার হিস্টোরিক্যাল কস্ট, ওইটাই বেসিক্যালি ওইটার হিস্টোরিক্যাল ট্রানজাকশন প্রাইস, হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট। তার মানে হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট মানে হচ্ছে আপনি যখন কোনো একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ট্রানজাকশন রেকর্ড করবেন, ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ট্রানজাকশন যেই প্রাইসে আপনি পারচেস করেছেন সেটাই তার হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট, যেটাকে আমরা কস্ট মডেল হিসেবে জেনে আসছি, যেটা আমরা অলরেডি আমাদের অনেকগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IS2 বলেন, IS16 বলেন, IS40 বলেন, IS38 যদি বলেন, সবগুলোতেই আমরা কম বেশি কস্ট কনসেপ্টের কথাটা দেখে আসছি, জেনে আসছি। দ্যাট ইজ ফ্রম হিস্টোরিক্যাল কস্ট। ওকে, আরেকটা হচ্ছে কারেন্ট ভ্যালু। কারেন্ট ভ্যালু মানে হচ্ছে আমি এইটাকে আর হিস্টোরিক্যাল পারচেস প্রাইসে রেকর্ড করব না, আমি এইটাকে এখন আমার কারেন্ট যে ভ্যালু আছে সেই ভ্যালুতে রেকর্ড করব, যেটা আপনারা রিভ্যালুয়েশন মডেল আর ফেয়ার ভ্যালু মডেলে দেখে আসছেন। তাহলে সেই ক্ষেত্রে আমার কারেন্ট ভ্যালু বলতে আমরা কি বুঝি? কারেন্ট ভ্যালু বলতে আমরা বুঝি এইটা বেসিক্যালি তিন ধরনের ভ্যালুকে রিফ্লেক্ট করে। নাম্বার ওয়ান ইজ ফেয়ার ভ্যালু অর মার্কেট ভ্যালু, নাম্বার টু ভ্যালু ইন ইউজ অর ফুলফিলমেন্ট ভ্যালু, and number 3 কারেন্ট কস্ট। এখন আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে, আপনাকে ভালো করে মনে রাখতে হবে যে এই তিনটা ভ্যালুর কোনোটাই কিন্তু অ্যাকচুয়ালি এক না, মানে তিনটা ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু। এর মধ্যে আমি আপনাকে ফার্স্টে ফেয়ার ভ্যালু এবং কারেন্ট কস্ট এটা ভালো করে ক্লিয়ার করে দিই, এন্ড পরে আমরা ভ্যালু ইন ইউজ আর ফুলফিলমেন্ট ভ্যালুটাতে যাই। সো ফেয়ার ভ্যালু অর কারেন্ট কস্ট, যদি এটাকে আমরা এইভাবে চিন্তা করি যে ফেয়ার ভ্যালু মানে হচ্ছে আমি আমার যে অ্যাসেটটা ওইটা এখন যদি আমি মার্কেটে সেল করতে যাই তাহলে মার্কেটে সেল করে কত টাকা পাবো সেটাকে আমরা বলছি ফেয়ার ভ্যালু। ওকে, আর অন দ্য আদার হ্যান্ড কারেন্ট কস্ট মানে হচ্ছে আমি ওই অ্যাসেটটাই যদি এখন কিনতে যাই, মানে রিপ্লেস করতে যাই, তাহলে আমাকে কত টাকায় অ্যাকচুয়ালি রিপ্লেস করতে হবে সেটাকে আমরা বলছি কারেন্ট কস্ট। তার মানে ফেয়ার ভ্যালু অর মার্কেট ভ্যালু অ্যান্ড কারেন্ট কস্ট হচ্ছে ভাইস ভার্সা, একটা হচ্ছে এক্সিট প্রাইস, একটা হচ্ছে এন্ট্রি প্রাইস। ফেয়ার ভ্যালু হচ্ছে আমি এই অ্যাসেটটা সেল করে নেট কত টাকা পাবো, আর কারেন্ট কস্ট হচ্ছে এই অ্যাসেটটা আমি আজকে কিনতে গেলে কত টাকা আমার রিপ্লেস করতে হবে। এই দুইটা হচ্ছে জাস্ট কারেন্ট ভ্যালুর দুইটা কম্পোনেন্ট। তাহলে আমরা মাঝখানে যেটা দেখলাম সেটা হচ্ছে ভ্যালু ইন ইউজ। ভ্যালু ইন ইউজ যেটা আপনারা IS36 এ পড়বেন ইম্পেয়ারমেন্ট লসে, যদি না পড়ে থাকেন সেখানে আপনি অবশ্যই দেখবেন যে আমরা যখন অ্যাসেটটার ইম্পেয়ারমেন্ট করি, ইম্পেয়ারমেন্টটা করি বিটুইন ক্যারিং ভ্যালু অ্যান্ড রিকভারেবল অ্যামাউন্টের মধ্যে, এবং আমরা কম্পেয়ার করি ক্যারিং ভ্যালু এবং রিকভারেবল অ্যামাউন্ট কোনটা বেশি। যদি ক্যারিং ভ্যালুর থেকে রিকভারেবল অ্যামাউন্ট কম হয় তখন আমরা ক্যারিং ভ্যালুটা কমাই দিই, মানে আমরা ইম্পেয়ারমেন্ট টেস্ট করি। বাট আপনি একটু কাইন্ডলি এটাও মনে রাখবেন, অথবা যদি IS36 না হয়ে থাকে এখনো, যে রিকভারেবল অ্যামাউন্ট আমি বেসিক্যালি দুই ভাবে ক্যালকুলেট করতে হয়, একটা হচ্ছে ফেয়ার ভ্যালু যেটা আমরা একটু আগে যেটা দেখলাম, আরেকটা হচ্ছে ভ্যালু ইন ইউজ। তার মানে ওই যে রিকভারেবল অ্যামাউন্ট এটা আবার দুইটা ভ্যালুর মধ্যে যেটা হায়ার, ফেয়ার ভ্যালু এবং ভ্যালু ইন ইউজ এর মধ্যে যেটা হায়ার, সেটাকে আমরা বলছি রিকভারেবল ভ্যালু আর রিকভারেবল অ্যামাউন্ট। এখন তাহলে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ ভ্যালু ইন ইউজ। ভ্যালু ইন ইউজ মিনস আমি এই অ্যাসেটটা ইউজ করে আমি আমার এই অ্যাসেটটা থেকে যে বেনিফিট পাবো, এই বেনিফিট গুলোর নেট বেনিফিট এই নেট বেনিফিট গুলোর প্রেজেন্ট ভ্যালু কত সেটাকেই আমরা বলবো, সেটাকে আমরা বলি ভ্যালু ইন ইউজ। তার মানে আমি যদি একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পলটা চিন্তা করি, যে আমি একটা অ্যাসেট মেশিন ইউজ করে যেই প্রোডাক্ট ইউনিট গুলো আমি প্রডিউস করছি সেগুলো সেল করে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5 এ, মানে ওই ইউজফুল লাইফে আমি যত বেনিফিট পাবো, নেট বেনিফিট মানে বেনিফিট থেকে আমার কস্ট বাদ দিতে হবে, নেট বেনিফিট থেকে আমি যেই এইটার প্রেজেন্ট ভ্যালু পাবো
বিকজ ইয়ার 1 এর যে ভ্যালু এটা এবং ইয়ার 0 এর ভ্যালু কখনোই এক না, ইয়ার 2 এবং ইয়ার 0 এর ভ্যালু কখনোই এক না। তার মানে এইটার আমি যে প্রেজেন্ট ভ্যালু পাবো সেই প্রেজেন্ট ভ্যালুটাকেই আমি বলছি ভ্যালু ইন ইউজ। একইভাবে আমার হোয়াট ইজ ফুলফিলমেন্ট ভ্যালু, মানে আমি আমার যে ওই যে প্রেজেন্ট ভ্যালু অফ লিজ পেমেন্টের মতো, যে আমি আমার ফিউচারে যত অব্লিগেশন আছে, ফিউচারে যত লাইবিলিটি আছে, এই লাইবিলিটি গুলা পে করতে আমার যত টাকা লাগবে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5, ওইগুলার প্রেজেন্ট ভ্যালুকেই আমরা বলছি ফুলফিলমেন্ট ভ্যালু। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ভ্যালু ইন ইউজ। তাহলে আমরা একটু জাস্ট দেখি যে আমার মেজারমেন্টের মধ্যে মেইনলি আসলে এই কথাগুলা কোত্থেকে আসে। এই যে আমরা মেজারমেন্ট যে কথাগুলো এখন বলছি সেখান থেকেই আমরা পাই কস্ট মডেলের কথা, এখান থেকে আমরা পাই রিভ্যালুয়েশন মডেলের কথা, এখান থেকে আমরা পাই ফেয়ার ভ্যালুর যে একটা একটা বেসিক ডেফিনেশন, আমরা এখান থেকেই পাবো ভ্যালু ইন ইউজ, কারেন্ট কস্ট। তো এই পর্যন্ত আমাকে একটু কাইন্ডলি কনফার্ম করবেন আপনারা কি ক্লিয়ার কিনা যে আমরা যে কথাগুলো বললাম মেজারমেন্টের যে দুইটা বেসিস, একটা হিস্টোরিক্যাল কস্ট, একটা কারেন্ট ভ্যালু। এখানে কারো কোনো কোয়েশ্চেন্স কোয়েরি আছে কিনা? না ভাইয়া। আই থিংক এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, এন্ড আমরা তাহলে নেক্সট মুভ করি পরের দুইটাতে। The last chapter is presentation and disclosure and capital maintenance. So presentation and disclosure কি? Presentation and disclosure হচ্ছে আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি অ্যান্ড ডিসক্লোজার কিভাবে দিবেন। আমরা আগে এই প্রেজেন্টেশন ডিসক্লোজার গুলো দিতাম IAS 1 অনুযায়ী। প্লিজ রিমেম্বার এইটা অলরেডি রিপ্লেস হয়ে গেছে, আপনাদের সিলেবাসে এটা ইনক্লুডেড, যেটা আমি আগামী সানডেতে আপনাদেরকে দেখাবো, দ্যাট ইজ IFRS 18। IFRS 18টা হচ্ছে প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা রিপ্লেসড অ্যাকচুয়ালি IAS 1 কে। সো ওইখানে আমরা বেসিক কথাটা যদি তারপরও বলার ট্রাই করি আপনাদেরকে, যে আমরা প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজারের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস কিভাবে প্রিপেয়ার করব, এটার কিন্তু একটা বেসিক ফরম্যাট আছে। সেলস থেকে কস্ট অফ সেলস আমরা বাদ দিব, কস্ট অফ সেলস থেকে আমরা এক্সপেন্স কে বাদ দিয়ে প্রফিট বিফোর ট্যাক্স আমরা পেতাম। সো এই যে সাব টোটাল গুলো, এই যে ক্যাটাগরি গুলো একটু চেঞ্জ হয়েছে, সেই ক্যাটাগরি গুলো আমরা দেখব, এবং আমরা কিভাবে এই এক্সপেন্স গুলাকে আলটিমেটলি ক্লাসিফাই করব সেখানেও কিছুটা চেঞ্জ হয়েছে, সেটাও আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তাহলে দেখব। এন্ড এইটার যে ডিসক্লোজার গুলো আমরা দিব, এক কথায় নোট গুলো আমরা দিব, সেটাও বেসিক কথাগুলো এখান থেকেই আসে। তারপরে এখানে যে কথাগুলো হয়েছে সেটা হচ্ছে আপনি রিয়েলাইজড ইনকাম এবং আনরিয়েলাইজড ইনকামকে কিভাবে রেকর্ড করবেন। যেমন আপনারা জানেন স্টেটমেন্ট অফ প্রফিট অর লস যখন আপনি প্রিপেয়ার করেন, এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আপনি রেকর্ড করেন হচ্ছে অল রিয়েলাইজড ইনকাম গুলো টিল প্রফিট আফটার ট্যাক্স, আর যদি আনরিয়েলাইজড কোনো গেইন থাকে সাচ এস রিভ্যালুয়েশন সারপ্লাস or revaluation gain, সেটাকে আপনি রেকর্ড করেন আদার কম্প্রিহেনসিভ ইনকামে। ওকে, সো এই যে আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এটাকে কিন্তু আমরা বলি আনরিয়েলাইজড গেইন, আনরিয়েলাইজড ইনকাম। তো এখানেও আমরা জানি, অথবা আমরা এটা IAS 16 এবং IAS 36 কে যদি আমরা ভাইস ভার্সা হিসেবে একটু কম্পেয়ার করে পড়ি অথবা রিলেট করে পড়ি, যে আমার যেটা বেসিক্যালি হচ্ছে আনরিয়েলাইজড গেইন, সেটাকে আমরা গত ক্লাসেও আমরা পড়েছি। সো আমরা আগে এটা রিভ্যালুয়েশন যদি লস হয়, আমরা এটার রিভ্যালুয়েশন সারপ্লাসকে আগে অ্যাডজাস্ট করি, তারপর এটা প্রফিট অর লসের ট্রানজাকশনটাকে রেকর্ড করি ইম্পেয়ারমেন্ট লস হিসাবে। সো দ্যাট উই অল নো। তার মানে আমরা রিভ্যালুয়েশন সারপ্লাসটাকে এটাকে আবার প্রফিট অর লসে ট্রান্সফার করতে পারি। ওকে, সো দ্যাট ইজ হাউ উই ক্যান রেকর্ড প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার্স, বাট স্টিল এটার জন্য যে রেলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IFRS 18, যেটা একটা নতুন একদম ব্র্যান্ড নিউ স্ট্যান্ডার্ড, যেটা 1st জানুয়ারি 2027 থেকে, মানে আমার এর পরের বছর থেকে এটা ইমপ্লিমেন্টেশনটা ম্যান্ডেটরি হয়ে যাবে, অর আর্লি অ্যাডাপশন আপনি করতে পারেন, কোনো প্রবলেম নাই। সেটা আমরা IFRS 18টা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে দেখবো। The last chapter of conceptual framework is capital maintenance. ক্যাপিটাল মেইনটেনেন্স বলতে ওই যে একটু আগে আমরা যেগুলো দেখছিলাম, যে ইকোনমিক রিসোর্স কত ইফেক্টিভলি ইউজ করতে পারছে, এফিশিয়েন্টলি ইউজ করতে পারছে, সেইটার একটা মেজারমেন্ট, পারফরমেন্স মেজারমেন্ট হচ্ছে ক্যাপিটাল মেইনটেনেন্স। আমরা জানি একটা বিজনেসে দুই ধরনের ক্যাপিটাল থাকে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, মানে হচ্ছে ওই যে
যেটা ওনাররা আর শেয়ার হোল্ডাররা ইনভেস্ট করে, লাইক ইকুইটি। সো আমরা এতটুকু জানি যে আমার ইকুইটি যদি, যেটা গত বছর ছিল, যদি নতুন করে কোনো ইকুইটি ইনজেক্ট না করা হয়, যদি ইকুইটি এবছর বাড়ে, ইট মিনস বিজনেসে প্রফিট হয়েছে। সো ইট শোস বিজনেস মেড আ প্রফিট, যেটা রিটেন আর্নিংস কে বাড়ায় দেয়। তার মানে বেসড অন ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেনটেন্যান্স উই ক্যান ফিগার আউট যে আমার গত বছরের তুলনায় এই বছরে ক্যাপিটাল, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, ইকুইটি বাড়ছে কিনা। যদি বাড়ে, দ্য বিজনেস মেড আ প্রফিট। আর যদি কমে, তাহলে বিজনেস মেড আ লস, উইদাউট কনসিডারিং নিউ ক্যাপিটাল ইনজেকশন, মানে আমার নতুন করে কোনো ক্যাপিটাল দেওয়া হয় নাই এটা কনসিডার করে। আর physical capital maintenance that actually measures the physical asset, the usefulness of physical asset of asset, মানে of business, sorry। তো আমার বিজনেসের যে ফিজিক্যাল অ্যাসেট গুলো আছে, যেমন ধরেন প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, মেশিনারিজ, এগুলো গত বছরের যেই ক্যাপাসিটি ছিল টু প্রডিউস দা ইউনিট, এগুলো বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং মানে ইন্ডাস্ট্রির জন্য মোস্টলি ইউজ। যে সে আপনার মেশিন গত বছরে এটার প্রোডাকশন ক্যাপাসিটি ছিল 1 লাখ ইউনিট, বাট এই বছরে এটার প্রোডাকশন ক্যাপাসিটি হয়ে গেছে 1.5 লাখ ইউনিট। ইট কুড বি মেশিনের এফিসিয়েন্সি আপনি অনেক গুণ বাড়াইতে পারছেন ডিউ টু এটা প্রপার মেনটেন্যান্সের কারণে। আবার অনেক সময় হয় যে আপনার ফিজিক্যাল মেনটেন্যান্স ঠিক মতো না করার কারণে প্রোডাকশন ক্যাপাসিটি কমে যায়। সেক্ষেত্রে এটা আপনার ক্যাপিটাল মেনটেন্যান্সের পারফরমেন্সটাকে রং মেজার করে, লাইক আপনি আপনার গত বছরের তুলনায় এই বছরে আপনার ক্যাপিটাল মেনটেন্যান্সটা উইক ওয়েতে করছেন, প্রপারলি করতে পারেন না। সো that is the definition of capital maintenance. This is basically a performance measurement basis, যেটার উপর বেস করে আপনি বেসিক্যালি মেজার করেন যে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেনটেন্যান্সটা কত বেটার অ্যান্ড ফিজিক্যাল ক্যাপিটাল মেনটেন্যান্সটা কত বেটার। সো দ্যাটস দ্য চ্যাপ্টার্স অফ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এখানে আমরা যে কথাগুলো বললাম, অল আর রিলেটেড টু প্রিপেয়ার ইউর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ফর ইউর ইন্টেন্ডেড ইউজার্স। এবং এখানে নতুন করে ওই মানে ওইরকম কিছুই আসলে আমরা পাইনি, ওইরকম কিছুই আমরা আসলে আসে নাই। সো আমরা জাস্ট একটা ছোট্ট হালকা 1-2 মিনিটের একটা ব্রেক নেই, যেহেতু আজান দিচ্ছে। সো আমরা এরপরে খুব কুইকলি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, মানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা যারা রেগুলেট করে তাদের স্ট্রাকচারটা কিভাবে হয়, আইএস আইএফআরএস কিভাবে অ্যাকচুয়ালি ইস্যু করা হয়, এই প্রসিডিউর গুলো একটু দেখবো। দেন আমাদের এই চ্যাপ্টারটা শেষ, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। ইনশাল্লাহ আমরা আমাদের যে টপিক গুলো ছিল এটা প্রপারলি আমরা শেষ করতে পারছি ইনশাল্লাহ। এবং আমি অলরেডি আইস ভাইয়ের সাথে কথা বলছি। সো উনি রিমেইনিং যে টপিক, যেমন আমি এরপরে IS 21-এ চলে যাব, মানে আগামী ক্লাস তো অফকোর্স আমরা ট্রাই করব IFRS 18টা তাড়াতাড়ি শেষ করে আমরা IS 21টা ইনশাল্লাহ কভার করব। ওকে, অ্যান্ড দেন হোপফুলি ফ্রম লাইক নেক্সট উইক অর আফটার দ্য নেক্সট উইক আমরা মানে একদম পার্ট সির কোয়েশ্চেন গুলো, যেখানে প্র্যাকটিস মডিউল বলি, সেখানে পুরোপুরি ফোকাস দিতে পারবো ইনশাল্লাহ। আর আমি একটা হোমওয়ার্ক দিয়েই রাখি আপনাদেরকে। হোমওয়ার্ক হচ্ছে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থেকে আপনারা অবশ্যই অবশ্যই স্টাডি হাবের কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবেন, অথবা পিপিপি অর ক্যাপলান কিট যেটা আপনি রেগুলার বেসিসে ফলো করছেন সেটা প্র্যাকটিস করবেন ফ্রম দিস সেকশনস। বিকজ এটা থিওরিটিক্যাল টপিক, যেহেতু এটা যদি আপনি এখনই প্র্যাকটিস না করেন আপনি ভুলে যাবেন। ওকে।
ওকে, আমরা স্টার্ট করছি আবার। থ্যাংক ইউ। তো আমরা এতক্ষণ যেগুলো দেখলাম সেটা হচ্ছে বেসিক্যালি কনসেপচুয়াল অর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক টু প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এখন আমরা দেখব এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আসলে যারা রেগুলেট করেন, যারা রেগুলেটর বডি, তাদেরকে আসলে কিভাবে কাজ করতে হয়, তারা কিভাবে কাজ করেন টু রেগুলেট দোজ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং or regulate those framework for financial reporting. So রেগুলেটরি ফ্রেমওয়ার্ক হচ্ছে যারা বেসিক্যালি এইগুলাকে এনশিওর করে যাতে করে বেসিক্যালি এটা ইউজারদের জন্য রেলেভেন্ট রিলায়েবল ইনফরমেশনটা এনশিওর হয়, এটা যেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে যে এলিমেন্টস গুলো আছে সেটা যেন প্রপারলি প্রেজেন্ট করা হয়। বেসিক্যালি এখানে যদি আমরা বলি দ্য আইএএসবি, দে আর দ্য রেগুলেটর বডি টু এনশিওর দোজ থিং। অ্যান্ড এই আইএএসবি কিভাবে কাজ করে সেই কাজগুলোর প্রসেসটাই আমরা একটু জাস্ট অ্যাট এ গ্লান্স একটু দেখার ট্রাই করি। সেটার ফার্স্ট টপিকই হচ্ছে আইএএসবি কোন একটা নিউ স্ট্যান্ডার্ড, যেমন আমরা একটু আগে যে বললাম আইফআরএস 18, এটা তো একটা নতুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। যেমন আরেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অলরেডি তারা কাজ করছে, আইফআরএস 19। এর আগে আইফআরএস 17 আমরা দেখেছি। তো এগুলো নিয়ে তারা যখন কাজ করে তারা আসলে কিভাবে কাজ করে এবং তারা এটাকে কিভাবে আসলে প্রসেস গুলা কি কি ফলো করে, কি কি স্টেপ তারা ফলো করে, তাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা কি টু ইস্যু আ নিউ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এই প্রসিডিউর গুলা আপনি ওদের যে ওয়েবসাইট আছে, আইএসবির যে অফিসিয়াল ওয়েবসাইট ifrs.org, সেখানে গেলেও আপনি খুব সুন্দর করে দেখতে পারবেন যে আইএসবি তারা একটা প্রপার ডিউ প্রসেসে এই জিনিসগুলো ফলো করে। তারা তারা খুব লাইক স্ট্যান্ডার্ড একটা প্রসিডিওরে লাইক এই আইএস আইএফআরএস গুলো পাবলিশ করে, ইস্যু করে। ইটস নট লাইক যে তারা মনে করলো যেমন আপনি যদি দেখেন যে জুলাই সনদের কথা যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশে যে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট তারা উইদাউট এনি পাবলিক কমেন্ট তারা দিয়ে দিচ্ছে। বাট আইএসবি দে এনশিওর ইট যে তারা যখন নতুন একটা স্ট্যান্ডার্ড ইস্যু করবে তারা নিজেরা কখনোই এই স্ট্যান্ডার্ডটা ইস্যু করে দেয় না, বিকজ দ্যাট উইল বি ওয়াইডলি ইউজড বাই দ্য ইউজার অফ লাইক প্রিপেয়ারিং অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তো সেই ক্ষেত্রে তারা এটাকে সবসময় এনশিওর করে যাতে করে ফুল অফ ট্রান্সপারেন্সি থাকে। মানে তারা এটাকে একটা ড্রাফট করে, ড্রাফট করার পর এটাকে তারা পাবলিক কমেন্টের জন্য পাঠায়, পাবলিক কমেন্টের পর এটাকে আবার ফাইনালি তারা রিভাইজ করে, ইনক্লুড করে, অনেক কিছু এক্সক্লুড করে, করার পর দেন তারা এটাকে একটা অ্যাকচুয়ালি ইন্টারিম ভার্সন হিসেবে দেয় যখন এটাকে আলটিমেটলি ইউজ করবে ফাইনাল ভার্সনটা। এন্ড তারা অফকোর্স একটা আহ, একটা একটা গ্রেস পিরিয়ড তারা দিয়ে দেয়, লাইক স্ট্যান্ডার্ডটা অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে 2027-এ, তারা এটাকে 2025 থেকে অ্যাভেলেবেল করে দেয়। তারা এটাকে ফাইনাল ভার্সনটা ইউজারদেরকে 2025 থেকেই দেয়, সো দ্যাট দে ক্যান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড ইন্টারপ্রেট দোজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো এই কাজগুলো তারা 6টা স্টেপের মাধ্যমে করে, 6টা স্টেজে তারা এই কাজগুলো করে। ফার্স্টেই তারা এজেন্ডা ঠিক করে, সেটিং দ্য এজেন্ডা। এই এজেন্ডা সেট করতে আইএসবি কে হেল্প করে। তো ওইটাও আমরা দেখবো কিভাবে তারা হেল্পটা পায়। তো এই এজেন্ডা কি, তার মানে এক কথায় হচ্ছে এজেন্ডা হচ্ছে ইনভেস্টর অথবা গ্লোবাল যারা ইউজার আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের তাদের কাছ থেকে তারা এজেন্ডা মানে টপিক, এক কথায় যদি বলি সাবজেক্ট, এই সাবজেক্ট গুলো যেমন ধরেন আপনি যদি বলেন ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট নিয়ে আইএসবি কাজ করছে। সো ওভারঅল গ্লোবাল ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের উপর কোনো স্ট্যান্ডার্ড ছিল না আগে, সো দে ফাউন্ড আউট যে এটার উপর একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হওয়া উচিত। এটাই বেসিক্যালি ফার্স্টে হচ্ছে এজেন্ডা সেট করা। দেন যখন আপনি এজেন্ডাটা সেট করলেন, এজেন্ডা সেট করার পর আপনি দেখবেন যে এইটাকে আপনি কিভাবে বানাবেন, লাইক এটা কি অলরেডি কোথাও ছিল নাকি আপনি একদম নতুন করে প্ল্যানিং করবেন এবং নতুন করে এটাকে আলটিমেটলি হচ্ছে প্রজেক্টটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন। সো নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে প্ল্যান করতে হবে, এবং প্ল্যানটা যে আপনি করবেন প্ল্যানটা কিন্তু আপনি কখনোই আইএসবি নিজে নিজে করে ব্যাপারটা তা না, এটার জন্য তার একটা ওয়ার্কিং গ্রুপ থাকে। ওকে, সো একটা সেকেন্ড। ওকে, সো তাহলে আমরা স্টেপ 1 দেখলাম, দে সেট দ্য এজেন্ডা। এই এজেন্ডা সেট করে না আসলে আইএসবি, বাট এজেন্ডা সেট করার ব্যাপারে হেল্প করে আইএসবি, আরেকটা বোর্ড আমরা একটু পরেই দেখবো।
দেন আইএসবি কি করে, এগুলাকে বেসিক্যালি প্ল্যানিং করে, এবং প্ল্যানিং করার জন্য তারা একটা ছোট্ট ওয়ার্কিং গ্রুপকে এই জায়গাটাতে অ্যাপ্লাই করে, ইমপ্লিমেন্ট করে অর অ্যাপয়েন্ট করে। এই যে তারা প্ল্যানিং করলো, এই যে তারা এজেন্ডা সেট করলো, এটার পর তারা একটা ডিসকাশন পেপার পাবলিশ করে। মানে হচ্ছে এই যে তারা যে টপিকটা সেট করলো, যে টপিকটা ঠিক আছে কিনা, এই টপিকটার উপর যেই আলটিমেটলি প্ল্যানিং করলো, যে নোটগুলা তারা ইনক্লুড করলো, এগুলা তারা একটা ডিসকাশন পেপার হিসাবে পাবলিশ করে দেয়। এবং এই ডিসকাশন পেপারটা আপনি ওদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন, এবং ওইখানে ওই ডিসকাশন পেপারটার মধ্যে পাবলিক কমেন্টের একটা সেকশন থাকে, যে আপনার ওই ডিসকাশন এক্সপোজার ড্রাফটের মধ্যে পাবলিকরা তারা তাদের কমেন্ট দিতে পারে, এবং ওই কমেন্ট দেওয়ার তারা প্রসিডিউরটা বলে দেয়। এটা তারা আবার টাইম টু টাইম তাদের ওয়েবসাইটে এটাকে আলটিমেটলি জানায় যে এই এই এক্সপোজার ড্রাফটের এই পাবলিক কমেন্ট গুলো আসছে, আপডেট করা হয়েছে, হোয়াট এভার। সো দিস ইজ ভেরি ট্রান্সপারেন্ট থিং। তার মানে দ্যাট ইজ স্টেপ 4। যখন তারা পাবলিক কমেন্ট গুলো কনসিডার করে, এই পাবলিক কমেন্ট গুলো কনসিডার করার পর তারা এটাকে একটা ড্রাফট ভার্সন অফ স্ট্যান্ডার্ড হিসাবে আলটিমেটলি অ্যাভেলেবেল করে। এবং এই যে ড্রাফট ভার্সনটা তারা অ্যাভেলেবেল করার পর দেন পরের কাজ হচ্ছে, এটা যখন ফাইনাল করে ফেলে, ড্রাফট ভার্সনটা ফাইনাল করার পর ফাইনালি দেন হচ্ছে স্টেপ 5-এ তারা স্ট্যান্ডার্ডটা পাবলিশ করে। তার মানে খেয়াল করে দেখেন, সে কিন্তু ফার্স্টে স্ট্যান্ডার্ডটা পাবলিশ করে দেয় নাই। ফার্স্টে সে এজেন্ডা ঠিক করছে, সেকেন্ডে এটাকে প্ল্যানিং করছে, প্ল্যানিং করার পর একটা ডিসকাশন পেপার আসছে, ডিসকাশন পেপারটা সে পাবলিক কমেন্টের জন্য দিছে, পাবলিক থেকে কমেন্ট পেয়ে এটাকে সে একটা ড্রাফট ভার্সন বানাইছে। ড্রাফট ভার্সনটার পর দেন হচ্ছে এটাকে ফাইনালাইজ করে এটা আলটিমেটলি লাইক পাবলিশ করে দিছে ইউজারদের কাছে। পাবলিশ করার পর খেয়াল করে দেখেন, পাবলিশ করার পরেও কিন্তু ফাইনালি কাজ শেষ হয় নাই। After the standard is issued, the staff and ISB members hold regular meetings with interested parties. মানে এটাকে ইন্টারপ্রেট করা, এটাও আরেকটা পার্টি আর আরেকটা কমিটি এই জায়গাটাতে হেল্প করে। যেমন এজেন্ডা, প্রায়োরিটি এগুলো সেট করতে হেল্প করে তাকে অ্যাডভাইজারি, অ্যান্ড এই ইন্টারপ্রিটেশন অথবা এই যে স্ট্যান্ডার্ড ইস্যু হওয়ার পর ফিডব্যাক, এগুলো আইএসবি কে হেল্প করে আরেকটা পার্টি আর আরেকটা কমিটি। সো ওই ডিসক্রিপশন গুলো আমরা একটু দেখবো, সেটা কেন করে ও রেগুলার মিটিং। ও রেগুলার মিটিং করে এই কারণে, সো দ্যাট ফাইনালি যখন এটা ইউজ করা শুরু করবে, সেখানেও যদি কোনো চেঞ্জেস দরকার হয়, সেখানেও যদি কোনো আপডেট অথবা লাইক প্রপোজ যদি কোনো কিছু থাকে, সেটাও যেন তারা আলটিমেটলি পরবর্তী ভার্সনে এটাকে ইনক্লুড করার সময় অ্যামেন্ডমেন্ট হয়। দেখবেন যে যেমন আমি যদি বলি যে আইএফআরএস 18 যখন আসছে, আইএফআরএস 18 হচ্ছে আইএস 1 কে রিপ্লেস করে দিছে, প্লাস আইএস 8 কেও অ্যামেন্ড করছে। সো তার মানে আইএস 1 অ্যান্ড আইএস 8 এটার আপডেট অ্যাকচুয়ালি আসছে আইএফআরএস 18-এ, বাট এখন থেকে কিন্তু আর আইএস 1 থাকবে না, বাট আইএস 8 থাকবে, বাট আইএস 8 এর কিছু চেঞ্জ হবে। সো দ্যাট ইজ কল্ড দ্য অ্যাকচুয়ালি পটেনশিয়াল ইম্প্যাক্ট, যেটা ফিউচারে অ্যামেন্ডমেন্টে নেওয়া আসা হয়। তার মানে আপনি খেয়াল করে দেখেন, একটা বোর্ড আইএফআরএস অর আইএস তারা কিভাবে লাইক তার ডিউ প্রসেসের মাধ্যমে স্ট্যান্ডার্ডটা প্রিপেয়ার করে, স্ট্যান্ডার্ডটা ইস্যু করে, অ্যান্ড স্ট্যান্ডার্ডটা ফাইনালি অ্যাভেলেবল করে ফর দ্য পাবলিক। সো দোজ আর দ্য 5-6 ডিউ প্রসেস, স্ট্যান্ডার্ড প্রসেস টু ইস্যু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। এখানে কারো কোনো কোয়েশ্চেন্স আছে? না স্যার। ঠিক আছে, এখন আমরা এই স্টেপগুলো লাইন বাই লাইন মুখস্থ রাখতে হবে ব্যাপারটা তা না, বাট আপনাকে সিকোয়েন্সিয়াল স্টেপটা মনে রাখতে হবে, দ্যাটস ইট। আপনি পুরো সেন্টেন্সটা মুখস্থ করতে হবে ব্যাপারটা তা না। যেমন আপনাকে এটা মনে রাখতে হবে, ফার্স্ট স্টেপে ওরা কি করে, এজেন্ডা সেট করে, দেন ও কি করে, প্ল্যানিং করে, দেন ও কি করে, ডিসকাশন পেপার রেডি করে, ডিসকাশন পেপার রেডি করার পর এটাকে এক্সপোজার ড্রাফট হিসেবে পাবলিক কমেন্টের জন্য অ্যাভেলেবেল করে। 5 নম্বরে কি করে, পাবলিক কমেন্ট যখন পেয়ে যায়, যেগুলো ইনক্লুড করে, যেগুলো এক্সক্লুড করে একটা ফাইনালি পাবলিশ করে ওর ফাইনাল ভার্সন অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এটা পাবলিশ করার পরেও ও রেগুলার ইউজারদের সাথে, ইনভেস্টরদের সাথে ওর মিটিং চলতে থাকে, ওর ফিডব্যাক নিতে থাকে, যেটা পরবর্তীতে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা অর প্র্যাকটিক্যালি কোনো ইম্প্যাক্ট থাকলে সেটা তার প্রপোজাল হিসেবে রাখে, যেটা ইন ফিউচার ভার্সনে সেটা সে আলটিমেটলি রিজলভ করে অথবা আপডেট করে, সো অ্যামেন্ডমেন্ট করে। দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউর অফ ইস্যুইং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এবং এটা কারা করে, আইএএসবি করে। এবং আইএএসবি বেসিক্যালি এটা রেগুলেটর বডি, বাট আইএএসবি কে হেল্প করে আরো দুইটা বডি আর আরো দুইটা কমিটি, সেটা আমরা নেক্সট টপিকেই দেখবো। এর ঠিক
যখন এটার আমরা ফ্রেমওয়ার্কটা দেখবো অথবা এটার স্ট্রাকচারটা আমরা দেখবো। বাট এরপরে আমরা একটু কথা বলে ফেলি এই জিনিসটা নিয়ে, এটা আপনারা অনেকেই হয়তো বা জানেন। এখন আপনি জাস্ট একটু ভালো করে খেয়াল করেন যে you heard about principle based accounting and rules based accounting. So principle based accounting কি, মানে একটু যদি আপনারা আমাকে একটু বলেন কাইন্ডলি, মানে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি প্রিন্সিপাল বেসড অ্যাকাউন্টিং, হোয়াট ইজ ইট? প্লিজ, মানে দুইটাই বলতে পারেন। মইন ভাই যদি একটু বলেন যে প্রিন্সিপাল বেসড এবং রুলস বেসড বলতে আপনি আসলে কি বুঝেন? প্রিন্সিপালি মোস্টলি আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক বা আমাদের আইএফআরএস আর স্ট্যান্ডার্ড দিয়ে যেগুলা আমরা কাজ মানে অবজেক্টিভটাকে সেট করছি যেটা দিয়ে ওইটাকে প্রিন্সিপাল বেস বোঝা। রুলস হচ্ছে আপনার কনফিউজ হয়ে জায়গাটাতে। আচ্ছা, তো আমি একটু আপনাকে প্র্যাকটিক্যালি একটু এক্সাম্পলটা বলার ট্রাই করি, আপনারা তারপর আমাকে বললেন। আমরা অ্যাকাউন্টিং থেকে একটু দূরে যাই, অ্যাকাউন্টিং থেকে দূরে গিয়ে আমরা একটু চিন্তা করি আমাদের প্র্যাকটিক্যালি বিচার ব্যবস্থার দিক থেকে। সৌদি আরব ভার্সেস বাংলাদেশ। সৌদিতে যদি আপনি চুরি করেন, মানে কেউ যদি চুরি করে, ওর শাস্তি কি হয় চুরি করলে? হাত কেটে দেয়। ওকে, বাংলাদেশে? মামলা ঝুলে থাকে। বাংলাদেশে ডিপেন্ড করে, ঠিক না? আপনি কত টাকা চুরি করছেন। যদি 1 লাখ চুরি করেন তাহলে ঝামেলা, যদি 100 কোটি টাকা চুরি করেন তাহলে ঝামেলা নাই। এখন তাহলে এই যে ব্যাপারটা আসলো, তাহলে সৌদির যে বিচার ব্যবস্থা, এটা কি রুলস না প্রিন্সিপাল বেস? রুলস হবে। এটা হচ্ছে রুলস বেস। রুলস, রাইট? তার মানে রুলস মানে কি, দেয়ার ইজ নো ফ্লেক্সিবিলিটি, দেয়ার ইজ নো সাবজেক্ট অফ জাজমেন্ট। আপনি এখানে কোনো জাজমেন্ট অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি আপনার ওন কমেন্ট ইন্টারপ্রিটেশন দিতে পারবেন না। ইটস লেস ফ্লেক্সিবল, রাইট? মানে হচ্ছে একদম পুরা যেটা বলা আছে, যে ডেসক্রিপশন দেওয়া আছে, আপনি এর বাইরে কোনো কিছু করতে পারবেন না। ক্লিয়ার? ওকে। আর আমরা যে বাংলাদেশের কথাটা বললাম, সেটা আসলে তাহলে কি বেস? এটা জেনারেলি প্রিন্সিপাল বেসড, মানে হচ্ছে যেখানে আপনার জাজমেন্টটা অ্যাপ্লাই করার স্কোপ থাকে। হ্যাঁ, এখানেও গাইডলাইন আছে, এখানেও আপনার অফকোর্স সেকশন আছে, স্ট্যান্ডার্ড আছে, ল আছে, রুলস অফকোর্স সবকিছুই আছে, বাট স্টিল দেয়ার ইজ আ ওয়ে অর স্কোপ অফ প্রোভাইডিং ইউর নর্মাল জাজমেন্ট। আপনার যে ইউজারদের জাজমেন্ট আছে সেটা ইন্টারপ্রেট করার জায়গা আছে। তাহলে এখন আমি যদি আপনাকে একটু সিম্পলি বলি, কোনটা মোর ফ্লেক্সিবল? রুলস বেসডটা মোর ফ্লেক্সিবল না প্রিন্সিপাল বেসডটা মোর ফ্লেক্সিবল? প্রিন্সিপাল বেসড ফ্লেক্সিবল। প্রিন্সিপাল বেসডটা মোর ফ্লেক্সিবল, রাইট? এখন আমরা অ্যাকাউন্টিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে এইটা আমরা এখন রিলেট করব যে আমাদের অ্যাকাউন্টিং পার্সপেক্টিভ থেকে কোন স্ট্যান্ডার্ড ফলো করি। যেমন আমি যদি বলি আমাদের ইউকে বেসড যত আইএএসবি বেসড যত স্ট্যান্ডার্ড আছে, দোজ অল আর প্রিন্সিপাল বেসড। কেন প্রিন্সিপাল বেসড? বিকজ এখানে আপনাকে বলে দিচ্ছে যে অ্যাসেটটার ডেপ্রিসিয়েশন করতে হবে, বাট এটা আপনাকে বলে দেয় নাই ডেপ্রিসিয়েশনটা কোন মেথডেই করতে হবে। সেখানে আপনি আপনার জাজমেন্ট অ্যাপ্লাই করতে পারবেন, রাইট? আপনাকে বলে দিচ্ছে অ্যাসেটটা হয় আপনি কস্ট মডেলে রাখবেন আর রিভ্যালুয়েশন মডেলে রাখবেন। এটা আপনাকে বলে দেয় নাই যে এই অ্যাসেট গুলো কস্ট মডেলেই রাখতে হবে, এই অ্যাসেট গুলো রিভ্যালুয়েশন মডেলেই রাখতে হবে। আপনাকে এটা বলে দেয় নাই যে এই অ্যাসেটের ডেপ্রিসিয়েশনের ইউজফুল লাইফ এত বছরই ধরতে হবে, অথবা এই অ্যাসেটের ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ এত পার্সেন্টই হতে হবে। দ্যাটস দ্য ডিফারেন্স। তার মানে এখানে রুলস বেসড এবং প্রিন্সিপাল বেসড এর ডিফারেন্সটা হচ্ছে, রুলস বেসড অ্যাকাউন্টিং হচ্ছে যাদের রুলস গুলো ডেসক্রিপশন গুলো ইন ডিটেলস এ দেওয়া থাকে। তার মানে কি প্রত্যেকটা ডিটেলস রুলস এখানে মানে আপনাকে বলা থাকতে হবে, আদারওয়াইজ আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। দেয়ার ইজ নো সাবজেক্ট টু জাজমেন্ট, আপনি এখানে জাজমেন্ট অ্যাপ্লাই করতে
পারছেন না। দ্যাট ইজ বেসিক্যালি দ্য ইউএস বেসড যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো আছে, এইটা বেসিক্যালি হচ্ছে রুলস বেসড অ্যাকাউন্টিং। মানে ওইখানে আপনি যে স্টেটমেন্ট গুলো দেখবেন সেখানে একদম প্রত্যেকটা স্পেসিফিক রুলস এখানে করা আছে। আর প্রিন্সিপাল বেসড হচ্ছে এই যে আমরা আইএএসবি যে প্রিন্সিপাল গুলো ফলো করি, যে স্ট্যান্ডার্ডটা ফলো করি, সেটা হচ্ছে প্রিন্সিপাল বেসড। এখন এখানে এই যে গ্যাপটা আছে, মানে এই যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটা মিটিগেট করার ট্রাই করতেছে বোথ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বডি। যেমন ইউকে বেসড যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বডি এটা হচ্ছে আইএএসবি, আর ইউএস বেসড যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটার বডি এটা হচ্ছে এফএএসবি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তারা এই ডিফারেন্সটাকে ট্রাই করতেছে অ্যাকচুয়ালি মিটিগেট করার, রিজলভ করার, বাট স্টিল এই হচ্ছে ডিফারেন্স বিটুইন রুলস বেসড অ্যান্ড অ্যাকাউন্টিং বেসড। দ্য লাস্ট টপিক ফর টুডে। তাহলে টাটা গুড বাই, আমাদের জন্য আজকে এখানে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। লাস্ট টপিক বলার রিজন হচ্ছে এইটাই আমরা এতক্ষণ অ্যাকচুয়ালি কথা বলছিলাম। সো এখানে খেয়াল করে দেখেন, আমরা এতক্ষণ যে কথাগুলো বলছিলাম যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, দোজ আর দ্য সুপার লাইক সুপ্রিম বডি টু প্রোভাইড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, রাইট? বাট এরা তো আসলে অ্যাকচুয়ালি কারো না কারো আন্ডারে গভর্ন করা। এই তাকে গভর্ন করে কে? আইএএসবি কে গভর্ন করে হচ্ছে আইএফআরএস ফাউন্ডেশন। সো এটা একটা বেসিক্যালি ফাউন্ডেশনের আন্ডারে ডেভেলপ করা, এবং এখানে আইএএসবি মেম্বার কারা হবে, আইএসবি কিভাবে চলবে, টাকা কিভাবে আসবে, এগুলার সবকিছু গভর্ন করে আইএফআরএস ফাউন্ডেশন। তার মানে আইএফআরএস ফাউন্ডেশন, দে হ্যাভ থ্রি ডিফারেন্ট এন্টিটি। মেন এন্টিটি ইজ আইএএসবি and the other two entities IFRS Advisory Council and IFRS Interpretation Committee. এখন আমরা আসি যে আইএএসবি এন্ড আইএফআরএস অ্যাডভাইজরি কাউন্সিল এবং আইএফআরএস ইন্টারপ্রিটেশন কমিটি, এদের অ্যাকচুয়ালি কাজ কি কি আমরা মেইনলি দেখবো এইটা, বিকজ এটাই হচ্ছে আমাদের মেইন ডিসকাশনের পয়েন্ট। বাট একেই হেল্প করে কে কে? অ্যাডভাইজরি কাউন্সিলও হেল্প করে এবং ইন্টারপ্রিটেশন কমিটিও হেল্প করে। একটু আগে আমরা যে কথাটা বলছিলাম যে এজেন্ডা সেট করা, প্রায়োরিটি সেট করা, এগুলা তাকে একটা কমিটি সাপোর্ট করে, হেল্প করে টু প্রোভাইড দোজ অ্যাডভাইস। এই কাজটা করে হচ্ছে তার লেফট সাইডে যে বসে আছে অ্যাডভাইজরি কাউন্সিল। আরেকটা আমরা বললাম না যে ইন্টারপ্রেট করে ইউজারদের সাথে, ইন্টারপ্রেট করে ইনভেস্টরদের সাথে, যেগুলো এখনো অ্যাড্রেস করা হয় না সেগুলাকে তারা অ্যাকচুয়ালি নোট ডাউন করে, সো দ্যাট পরবর্তী ভার্সনে এগুলাকে নিয়ে আসা হয়। সে কাজগুলো করে ইন্টারপ্রিটেশন কমিটি। তার মানে আমার মেইন সুপ্রিমেসি বডি হচ্ছে অ্যাকচুয়ালি সুপ্রিম বডি হচ্ছে আইএসবি, তার দুইটা হ্যান্ড আছে, একটা হচ্ছে অ্যাডভাইজরি কাউন্সিল, একটা হচ্ছে ইন্টারপ্রিটেশন কমিটি। সো এখন আমাকে এটা একটু জানতে হবে যে আইএসবি কি কাজ করে, অ্যাডভাইজরি কাউন্সিল কি কাজ করে, আর ইন্টারপ্রিটেশন কমিটি কি কাজ করে। আইএসবি কি কাজ করে? নতুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কে ডেভেলপ করে, কে ইস্যু করে? আইএসবি। শুধু কি এটাই তার কাজ? না, শুধু এটাই তার কাজ না। এই যে নতুন স্ট্যান্ডার্ডটা সে ইস্যু করলো, যেমন আপনারা কেউ কি জানেন যে বাংলাদেশে প্রিভিয়াসলি কোন স্ট্যান্ডার্ডটা ফলো করা হতো? বাংলাদেশে প্রিভিয়াসলি ফলো করা হতো বাংলাদেশের লোকাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বিএএসবি, বিএফআরএস। তো এই যে বিএএসবি বিএফআরএস ইউজ করা হতো, বাট এখন কিন্তু আর এটা ইউজ করা হয় না। এখন কিন্তু বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটার্স বডি, মানে আইসিএবি, যারা অ্যাকচুয়ালি এফআরসি অথবা এরা যারা কাজ করে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এরা কিন্তু বেসিক্যালি হচ্ছে এখন আইএস আইএফআরএস সি ফলো করে। আইএস আইএফআরএস থেকে যেই স্ট্যান্ডার্ড গুলো হয় সেটাই তার জন্য মেইন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। সো ইট মিনস এখন কিন্তু আর বিএস এন্ড বিএফআরএস নাই। তাহলে এটা কিভাবে আসলো? মানে বিএস বিএফআরএস কেন অ্যাকচুয়ালি ভয়েড হয়ে গেল, অথবা কেন আসলে অ্যাকচুয়ালি আর ফিউচারে আসলে অ্যাপ্লাই করা হলো না অথবা এক্সিস্ট করলো না? দ্যাটস বিকজ অফ ইট ইজ আ লিয়াজু, যেটা মেক করা হয়েছে বিটুইন আইএসবি অ্যান্ড এফআরসি। লাইক আইএসবি এফআরসির সাথে বাংলাদেশ যে রিপোর্টিং কাউন্সিল আছে, তারা এটাকে লিয়াজু করে, এবং এই লিয়াজুটা কে করছে? আইএসবি করছে। সো আইএসবি কি করে? এই ধরনের আদার স্ট্যান্ডার্ড সেটার্স বডির সাথে লিয়াজু করে তারা আইএসবি কে আইএসআইএফআরএস টাকে প্রমোট করে, আইএসআইএফআরএস টাকে ইমপ্লিমেন্ট করার জন্য অ্যাকচুয়ালি তারা অ্যাপ্লাই করার জন্য বলে। এন্ড এটা গ্লোবালি লাইক মোর দ্যান 80 কান্ট্রিজে এখন আইএসআইএফআরএস অ্যাপ্লাই হয়। সো অনেক অনেক কান্ট্রিতে এটা এখন আমার আইএসআইএফআরএস তারা অ্যাপ্লাই করে। নাও আমরা আসি অ্যাডভাইজরি কাউন্সিলিং এ, অ্যাডভাইজরি কমিটিতে। অ্যাডভাইজরি কাউন্সিল কি করে? এই যে ওরা যে কাজগুলো করে আইএসবি, এই কাজগুলো করার জন্য যে এজেন্ডা সেট করতে হয়, এই এজেন্ডা গুলোকে প্রায়োরিটাইজ করতে হেল্প করে হচ্ছে আইএফআরএস অ্যাডভাইজরি কাউন্সিল। এই যে স্ট্যান্ডার্ডের যে ইম্প্যাক্ট হবে, সেই ইম্প্যাক্টটা অ্যাকচুয়ালি কি হবে, এটার স্ট্র্যাটেজি সেট করে হচ্ছে অ্যাডভাইজরি কাউন্সিল, অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাডভাইস প্রোভাইড করে হচ্ছে অ্যাডভাইজরি কাউন্সিল। তার মানে এক কথায় হচ্ছে বিভিন্ন সর্ট অফ অ্যাডভাইস প্রোভাইড করাই হচ্ছে তার কাজ। আর
অন দ্য আদার হ্যান্ড আমরা রাইট সাইডে যদি দেখি ইন্টারপ্রিটেশন কমিটি, তাদের কাজ হচ্ছে ইউজারদের সাথে, মানে তারা যে স্ট্যান্ডার্ডটা এস্টাবলিশ করছে সেটা ইমপ্রুভ করার ক্ষেত্রে কিভাবে কাজ করবে ইনভেস্টর, ইউজার, এবং যে ইস্যুস গুলো রিজলভ করা হয়নি সেটার কারণে তারা একটা ইন্টারপ্রিটেশন আইএফআরআইসি বলি যেটাকে, যেটা তারা টাইমলি গাইড করে, যেটা আসলে আমাদের সিলেবাসের পার্ট না। আপনি ওদের ওয়েবসাইটে গেলেই দেখবেন যে আইএফআরআইসি অনেকগুলো আছে যেগুলো আসলে ইন ডিটেলসে ওরা ইন্টারপ্রেট করে দেয়। সো এগুলা বেসিক্যালি আইএফআরএস ইন্টারপ্রিটেশন কমিটি করে, অ্যান্ড নতুন স্ট্যান্ডার্ড সেট করতে তারা বেসিক্যালি অর ন্যাশনাল বডিকে, মানে যখন এটা অ্যাপ্লাই করবে অর এটাকে যখন ট্রানজিশনটা করবে যে বিএসবিএফআরএস থেকে আইএসআইএফআরএস, এই জায়গাটাতেও ইন্টারপ্রিটেশন কমিটি হেল্প করে। সো দ্যাট ইজ দ্য ফ্রেমওয়ার্ক টু ইস্যু, ডেভেলপ, গভর্ন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এই তিনটা বডিকেই আলটিমেটলি গভর্ন করে হচ্ছে ফাউন্ডেশনস, বাট ফাউন্ডেশন মেইনলি গভর্ন করে হচ্ছে আইএসবি তে অ্যাকচুয়ালি কি হবে না হবে, অ্যান্ড আইএসবি কে অ্যাকচুয়ালি অ্যাডভাইজারি কাউন্সিল রিপোর্ট করে, অ্যান্ড ইন্টারপ্রিটেশন কমিটিও রিপোর্ট করে। আইএসবির কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড ইস্যু করা, স্ট্যান্ডার্ড ডেভেলপ করা, লিয়াজো করা, কনভার্জেন্স গুলো নিয়ে কাজ করা, অ্যান্ড তাকে এই কাজগুলোতে বিভিন্নভাবে অ্যাডভাইস করে অ্যাডভাইজারি কাউন্সিল, অ্যান্ড এই কাজগুলো ইউজার এন্ডে অ্যাপ্লাই করার জন্য, এস্টাবলিশ করার জন্য তাকে হেল্প করে হচ্ছে ইন্টারপ্রিটেশন কমিটি। সো দ্যাট ইজ দ্য রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর accounting standards. So that is all about conceptual framework and regulatory framework. So that's the whole chapter. আমরা এখন আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিলাম সেই হোমওয়ার্কটা আবার আমি রিকোয়েস্ট করব যে কাইন্ডলি বাসায় অবশ্যই আপনারা করে আসবেন। বাট বিফোর ফিনিশিং অর বিফোর এন্ডিং দ্য সেশনস, আমি এইটার ব্যাপারে তো কনফার্মেশন নিয়েছি, জাস্ট রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ব্যাপারে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন্স যদি থাকে আমাকে করতে পারেন, আদারওয়াইজ আমরা শেষ করে দিব যেহেতু জুম্মার নামাজের টাইমটা খুব দ্রুত চলে আসছে। প্লিজ লেট মি নো যে কারো কোনো কনফিউশন আছে কিনা। নো স্যার, ওকে। তাহলে আমরা এখানেই শেষ করছি। আমার নেক্সট ক্লাসের টপিক আমরা প্ল্যান করছি আইএফআরএস 18 এন্ড আইএস 21, দুইটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আইএফআরএস 18টা আসলে নট ইন ডিটেলস, আমরা টেকনিক্যাল আর্টিকেলটাই আপনাকে হয়তো বা রিকোয়েস্ট করবো একটু দেখে আসতে, আমি টেকনিক্যাল আর্টিকেলের লিঙ্কটা দিয়ে দিব। আর আইএস 21 হচ্ছে ফরেন এক্সচেঞ্জ আর ফরেন কারেন্সি রিস্ক, মানে ফরেন এক্সচেঞ্জের যে আমার গেইন অর লস যেগুলো আমরা রেকর্ড করব ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পার্সপেক্টিভ থেকে, সেটার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সবাইকে। সি ইউ অন নেক্সট সানডে ইনশাল্লাহ। এন্ড সানডেতে যদি আমরা ফিজিক্যালি ক্লাস করছি, সো অবভিয়াসলি আমরা দুইটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কভার করার ট্রাই করবো। সো আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই বাই।